Am I audible to all of you? Yes, sir. Yes, sir. ওকে। তো আগের দিনের পড়া থেকে কারোর কোনো অসুবিধা হয়েছে কি? Nah, sir. ওকে। তাহলে আমরা পরের পার্ট শুরু করছি। আর সম্ভবত আগের দিন আমাদের ওই প্রপোজিশন অ্যান্ড আর্গুমেন্ট এই দুটোই পড়েছিলাম। Yes. তারপর এখন আমরা এগিয়ে যাব পরবর্তী যে টপিক রয়েছে আমাদের ক্যাটেগরিক্যাল সিলোজিজম রয়েছে, সিলোজিজম দেখবো একবার। আর তার মধ্যে বিভিন্ন মুড, ফিগার, ফর্মাল, ইনফর্মাল ফ্যালাসিস গুলো, স্কোয়ার অফ অপোজিশন, বিভিন্ন রকম ব্যাপারগুলো আছে। হ্যাঁ, আমরা ক্যাটেগরিক্যাল সিলোজিজমে যাব, কিন্তু তার আগে আমরা আহ, ওই বচনেরই একটি পার্ট আর কি, বচনের থেকে দেখতে পাচ্ছি যে স্কোয়ার অফ অপোজিশন বলে একটা তোমাদের টপিক রয়েছে, ক্লাসিক্যাল স্কোয়ার অফ অপোজিশন। সেইটা আমরা আজকে দেখব। দেখবে যে আহ, আমরা তো বচন পড়লাম, যুক্তি পড়লাম। এখন এই বচন, যে বিভিন্ন বচনগুলো রয়েছে তাদের মধ্যে কিছু বিরোধিতার সম্বন্ধ বা বিপরীতমুখী সম্বন্ধ লক্ষ্য করা যায়। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে তো? Yes, sir. ওকে। তো বিরোধিতা বিরোধিতা কিন্তু একটি বিষয়ের মধ্যে থাকে না। বিরোধিতা সবসময় অন্ততপক্ষে দুটো বিষয়ের মধ্যে বিরোধিতা থাকবে। এখন আহ, আমাদের লজিকে বা যুক্তিবিজ্ঞানে কিছু বচনের পারস্পরিক সম্বন্ধের মধ্যে এই বিরোধিতার সম্বন্ধ বা বিরোধিতার একটা সম্পর্ক আমরা দেখতে পাই। বচনের বিরোধিতা সম্পর্ক কিরকম? অর্থাৎ যদি এমন হয় যে ধরো দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না, আবার একসঙ্গে মিথ্যাও হতে পারে না, তাহলে তখনই আমরা বলবো যে ওই বচন দুটোর মধ্যে বিরোধিতার সম্বন্ধ রয়েছে, অর্থাৎ রিলেশন অফ অপোজিশন। অপোজিশন মানে হচ্ছে বচন, এবং অপোজিশন মানে হচ্ছে বিরোধিতা, আর প্রপোজিশন হচ্ছে বচন। মানে অপোজিশন অফ প্রপোজিশন মিন্স বচনের বিরোধিতা। আমরা দেখলাম যে বচনের মধ্যে আহ দেখবে বিভিন্ন বিষয়গুলো রয়েছে। বচনের মধ্যে উদ্দেশ্য পদ, বিধেয় পদ আছে, গুণ আছে, পরিমাণ আছে। কিন্তু বলা হয় যে দুটি বচন একসঙ্গে সত্য হচ্ছে না মিথ্যা হবে না, সেটা বুঝবো কি করে? কিছু শর্তের উল্লেখ থাকে বচনের বিরোধিতার ক্ষেত্রে। যেমন বলা হয় যে বচন দুটো, অর্থাৎ দুটো বচনের মধ্যে যখন বিরোধিতা আমরা দেখতে যাব, তখন দেখতে হবে যে বচন দুটোর মধ্যে উদ্দেশ্য এবং বিধেয় যেন এক থাকে। উদ্দেশ্য এবং বিধেয়ের কোনো রকম কোনো পরিবর্তন হবে না। আর কি হবে? বচন দুটির মধ্যে ওই গুণ পরিমাণের পার্থক্য থাকলে তবেই বলতে পারবো বচন দুটির মধ্যে বিরোধিতা সম্বন্ধ রয়েছে। কিরকম? শুধু কি গুণের পার্থক্য? হ্যাঁ, শুধু গুণের পার্থক্য হতে পারে, শুধু পরিমাণের পার্থক্য হতে পারে, আবার বচন দুটির মধ্যে গুণ পরিমাণ উভয়েরই পার্থক্য থাকতে পারে। তাহলে আমরা বলতে পারি বচনের বিরোধিতার সংজ্ঞায় যে অপোজিশন অফ propositions is the relation between two propositions
that having the same subjects and same the predicates, but they differ either in quality or in quantity or both in quality and quantity. হয় দুটো বচনের মধ্যে গুণের পার্থক্য থাকবে, নইলে দুটো বচনের মধ্যে পরিমাণের পার্থক্য থাকবে, নইলে দুটো বচনের মধ্যে উভয়ই পার্থক্য থাকবে, গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে। এখন আ এই মতটিকে মেনে নিয়ে যদি আমরা দেখি যে তাহলে অ্যাকচুয়ালি কিরকম দাঁড়াচ্ছে ব্যাপারটা। আমরা জানি যে ৪ প্রকারের বচন রয়েছে। এ, ই, আই, ও। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই যে আমরা বললাম গুণ এবং পরিমাণ বা গুণ অথবা পরিমাণের পার্থক্যের কথা। যেমন ধরো সকল মানুষ হয় মরণশীল জীব। এটা আমরা জানি। এ বচন খুব কমন একটা এক্সাম্পল। এই সকল মানুষ হয় মরণশীল জীবকে যদি আমরা শুধুমাত্র গুণের দিকে পার্থক্য করি, তাহলে মানে সকল মানুষ হয় মরণশীল জীব। এটা গুণগত পার্থক্য করতে গেলে শুধুমাত্র ওই গুণ যে সদর্থক গুণ আছে হয়, সেটাকে নয় করে দিতে হবে এবং নয় করলে বচনের ধরনটা হয়ে যাবে তখন ই বচন। তাহলে সেটা হয়ে যাচ্ছে কোনো মানুষ নয় মরণশীল জীব। আবার যদি বলি যে আ বিশেষ বচনের ক্ষেত্রে যাই, ধরো বললাম কোনো আম হয় মিষ্টি। তাহলে কোনো আম হয় মিষ্টির ক্ষেত্রে যদি বলি যে গুণের পার্থক্য করতে চাই, তাহলে গুণের পার্থক্য হয় আছে, নয় হয়ে যাবে। তাহলে বলতে পারি কোনো আম নয় মিষ্টি। আবার আমি এবার তো শুধু গুণের পার্থক্য দেখালাম। একটা পরিমাণের পার্থক্য দেখাই। পরিমাণের পার্থক্য যদি দেখাতে চাই তাহলে বললাম সকল আম হয় মিষ্টি। তাহলে শুধু পরিমাণের পার্থক্য যদি আমরা করতে চাই বচনের মধ্যে, তখন বলবো কোনো আম হয় মিষ্টি। দেখো দুটো বচনের মধ্যেই হয় রয়েছে অর্থাৎ সদর্থক গুণ। তাহলে পরিমাণের পার্থক্য হয়েছে, সামান্য থেকে বিশেষ হয়ে গেছে। আবার যদি বলি যে উভয়েরই পার্থক্য করতে চাই, ওই গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য, তাহলে সেক্ষেত্রে বলবো যে সকল আম হয় মিষ্টি। আবার সেখান থেকে উভয়ের পার্থক্য যদি করতে চাই অর্থাৎ সামান্য সদর্থককে বিশেষ নঙর্থক করতে হবে। তখন হয়ে যাবে কোনো আম নয় মিষ্টি। এই হচ্ছে বচনের বিরোধিতা। মানে দুটি বচনের মধ্যে যখন আমরা দেখব যে গুণ অথবা পরিমাণ এবং গুণ অথবা গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে, তখনই হয় দুটি বচনের মধ্যে বিরোধিতা সম্বন্ধ। এখন এই বিরোধিতা, বচনের বিরোধিতা কত রকমের হয়? বচনের বিরোধিতা টোটাল ৪ প্রকারের হয়ে থাকে। There are different kinds of opposition. Uh, those are contrary opposition. একটু জুম করে দিলে ভালো হয় না? এবার দেখতে সুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। এবার সুবিধা হচ্ছে না দেখতে? ওকে। তাহলে কন্ট্রারি অপোজিশন। কন্ট্রারি অপোজিশনের বাংলা অর্থ হচ্ছে বিপরীত বিরোধিতা। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ সাব কন্ট্রারি অপোজিশন। সাব কন্ট্রারি অধীন বিপরীত বিরোধিতা। থার্ড ওয়ান ইজ সাবঅল্টার্ন অপোজিশন, সাবঅল্টারনেশন বা অসম বিরোধিতা। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ কন্ট্রাডিক্টরি অপোজিশন, দ্যাট ইজ বিরুদ্ধ বিরোধিতা। এই ৪ প্রকারের বিরোধিতা সম্বন্ধ আমরা দেখতে পাই বিভিন্ন বচনের মধ্যে। এখন এই যে ৪ প্রকারের বচন দেখতে পাচ্ছি, এই ৪ প্রকারের বচনের মধ্যে, এই ৪ প্রকারের বচনের বিরোধিতার মধ্যে কোন বচনের সঙ্গে কোন বচনের কি সম্পর্ক আছে সেটা আমরা দেখব। The square of opposition shows us the logical inferences we can make from one proposition type to another. It concerns logical relations among 4 logical forms. কিরকম? আমরা যে ৪টি প্রপোজিশন পেয়েছি A, E, I, O, প্রত্যেকটা আমরা জানি তাদের ফর্মটা কেমন, গঠনটা কেমন।
জাস্ট 1 মিনিট। জাস্ট 1 মিনিট, হ্যাঁ? আচ্ছা, অনেকে জয়েন করছে, ওইজন্য একটু আমি ওয়েট করছি। অনেকে জয়েন হচ্ছে ক্লাস। আচ্ছা, একটু ওয়েট করছি, হ্যাঁ? অনেকে ক্লাস জয়েন করছে, নতুন অনেকে। আচ্ছা সৌমেন স্যার, আর কি কেউ জয়েন করবে হবে? হ্যাঁ, জয়েন্ট হতে পারে। তো এমনি একদিকে পড়ানো হোক, একদিকে জয়েন করানো হোক, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। না, আমি তো শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে। হ্যাঁ, অসুবিধা নেই। ওকে, ওকে। ওকে। তাহলে আমরা আবার বলছি যেখান থেকে পড়ছিলাম। এই যে বিপরীত বিরোধিতার যে কথাটি বলছি, ৪ টি প্রপোজিশনের কথা বলেছি বিপরীত বিরোধিতা। আমরা স্কোয়ার অফ অপোজিশনটি পরে দেখছি। তার আগে আমরা এই ৪ টি বিরোধিতা, কন্ট্রারিজ, সাব কন্ট্রারিজ, সাবঅল্টারনেশন এন্ড কন্ট্রাডিকশন, এই ৪ প্রকার প্রপোজিশনের কথা বলবো। যে
কন্ট্রারিজ মানে হচ্ছে যেটাকে বিপরীত বিরোধিতা বা বৈপরীত্য আমরা বলে থাকি। কন্ট্রারি বা কন্ট্রারি অপোজিশন, এটা মূলত এ এবং ই এই দুটি বচনের সম্বন্ধের কথা বলা হয়। এই দুটি বচনের মধ্যেই যে বিরোধিতার সম্বন্ধ সেটাই হচ্ছে বিপরীত বিরোধিতার সম্বন্ধ। এখানে বলা হয় যে যখন দেখবে দুটি সামান্য বচনের, অবশ্যই দুটো সামান্য বচন এ এবং ই, উদ্দেশ্য বিধেয় এক আছে, প্রত্যেকটার উদ্দেশ্য বিধেয় এক থাকবে। আমরা জানি যে বিরোধিতার মধ্যে দুটো বচনের উদ্দেশ্য বিধেয় অভিন্ন থাকবে। কি হবে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে? পৃথকত্বটা কোথায় থাকে? শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, বাকি তাদের মধ্যে বাকি ব্যাপারগুলো এক থাকে। তাহলে আমাদের এইটুকু জেনে রাখতে হবে যে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটি বচনের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য থাকলে সেটাই হচ্ছে বিপরীত বিরোধিতার সম্বন্ধ। একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, দেখো যে অল পলিটিশিয়ানস আর লায়ার্স, therefore all no politicians are liars. দেখো both the propositions are universal propositions but they differ in only in quality. গুণের দিক থেকে তারা পার্থক্য দেখা গেছে। তাহলে এইটাই হচ্ছে দুটো বচনের মধ্যে বিরোধিতা সম্বন্ধ। দুটি বিপরীত বচন একসঙ্গে সত্য হতে পারে না। দেখো প্রথম বচনটি সত্য হয়েছে, বাট দ্য সেকেন্ড প্রপোজিশন ইজ, দ্যাট ইজ ই প্রপোজিশন, ইজ ফলস। একসঙ্গে সত্য হতে পারে না, বাট একসঙ্গে মিথ্যা হতে পারে। এরকম কিছু এক্সাম্পল রয়েছে। যেমন আরেকটি হচ্ছে এক্সাম্পল বলি, আরেকটি পরবর্তী যে বচন বিরোধিতা সম্বন্ধ, অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধ বা অধীন বৈপরীত্য, সাবকন্ট্রারি। সাবকন্ট্রারিতে বলা হয় যে উদ্দেশ্য বিধেয়তে এক থাকবে এই দুটি বচনের, এদের মধ্যে পার্থক্য থাকে সে একই রকম, শুধুমাত্র গুণের পার্থক্য। দুটি বিশেষ বচনের মধ্যে এই অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধ লক্ষ্য করা যায়। তাহলে বিপরীত বিরোধিতা সম্বন্ধ আমরা লক্ষ্য করলাম কোথায়? সামান্য বচনের মধ্যে। তফাৎটা কোথায়? শুধুমাত্র গুণের। আর অধীন বিপরীত বিরোধিতা হচ্ছে দুটি বিশেষ বচনের মধ্যে, আর পৃথকত্বটা কোথায়? জাস্ট গুণের মধ্যে পৃথকতা, দুটি বচনের গুণ আলাদা। এইটাই হচ্ছে সাবকন্ট্রারি। এই একটা এক্সাম্পল দিই, সাম পলিটিশিয়ানস আর লায়ার্স, দেয়ারফোর সাম পলিটিশিয়ানস আর নট লায়ার্স। সাম পলিটিশিয়ানস আর লায়ার যদি সত্য হয়, তাহলে সাম পলিটিশিয়ানস আর নট লায়ার্স হচ্ছে এটাও মানে মানে ওটা যদি মিথ্যা হয় এটা সত্য। মানে দুটি সাবকন্ট্রারি যুক্ত বচন কখনো একসঙ্গে মিথ্যা হতে পারে না, কিন্তু একসঙ্গে সত্য হতে পারে। এটাই নিয়মটা। আমরা ওই ছকে যাব, ছকে গেলে বুঝতে পারবো। The next one is subalternation, that is অসম বিরোধিতা। অসম বিরোধিতার আগে আমরা এখানে একটু দেখে নিই যে কন্ট্রাডিক্টরি ক্ষেত্রে কি বলছে। কন্ট্রাডিক্টরির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা এ এবং ও আর ই এবং আই এর মধ্যে কন্ট্রাডিক্টরি বা বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধ লক্ষ্য করা যায়। এখানে সামান্য বিশেষ মিলিয়ে মিশিয়ে, সামান্য বচনের সঙ্গে বিশেষ বচনের সম্বন্ধ, আর ওই একই রকম ভাবে সামান্য বচনের সঙ্গে বিশেষ বচনের সম্বন্ধ। বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে যেটা বলা হয় যে যখন দুটি বচন উদ্দেশ্য বিধেয়তে এক থাকবেই, এই ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। এখানে গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে, তখনই তাকে বলা হয় এই বিরুদ্ধ বিরোধিতা। এখানে গুণের পার্থক্য থাকবে, এখানে পরিমাণেরও পার্থক্য থাকবে। দেখতেই পাচ্ছ যে এ থেকে ও হচ্ছে, এ থেকে ও হচ্ছে মানে এই বচন যদি সামান্য সদর্থক হয়, আর তাহলে ও হয়ে যাচ্ছে বিশেষ নঙর্থক। তার মানে গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য থাকছে। এটাই হচ্ছে মূল বিষয়টি। এক্ষেত্রে বলা হয় যে দুটি বচন মানে দুটি বিরুদ্ধ বচন বা দুটি কন্ট্রাডিক্টরি যুক্ত যে বচনগুলো, সেগুলো একসঙ্গে সত্য হতে পারে না, আবার একসঙ্গে মিথ্যা হতে পারে না। পরবর্তী যেটা অসম বিরোধিতা বা অসম বিরোধানুমান। অসম বিরোধানুমান হচ্ছে যেটা, এটাকে আমরা অতিবর্তী অনুবর্তিতা সম্বন্ধ বলে থাকি। কেন বলে থাকি বলছি একটু পরে।
অসমবিরোধিতাকে লাস্টে পড়াচ্ছি কারণ এটা একটু ইম্পর্টেন্ট আছে। একটু ডিটেইলসে পড়ানো দরকার আছে। এখানে আ পৃথকত্বটা থাকে শুধুমাত্র পরিমাণের। দেখো all politicians liars is true, but some politicians are liar also true. এখানে A থেকে I আবার EI থেকে A বা ই থেকে ও, এটা ভুল হয়েছে, ই থেকে ও এরকম সম্বন্ধ লক্ষ্য করা যায় সাবঅল্টারনেশনের ক্ষেত্রে। তাহলে বলতে পারি যে অসমভিরত সম্বন্ধযুক্ত বচন হচ্ছে সেই দুটি বচন যাদের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে। এখন যদি আমরা এ বচনের জন্য একটা এক্সাম্পল নিই যে সকল মানুষ হয় মরণশীল জীব, তাহলে সেক্ষেত্রে পরিমাণের পার্থক্য থাকবে তখনই যখন বলবো যে কোনো কোনো মানুষ হয় মরণশীল জীব, কারণ পরিমাণটা সামান্য থেকে বিশেষ হয়ে গেল। আবার ই এবং ও বচনের মধ্যেও আছে যে কোনো ছাত্র নয় সৎ, সেখান থেকে আমরা ও বচনে যাব যে কোনো কোনো ছাত্র নয় অসৎ। এখানে একটু ভুল রয়েছে, এটা মার্ক করে রেখে ঠিক করে দেওয়া হবে। তাহলে অসম বিরোধিতার ক্ষেত্রে আমরা দেখলাম যে সামান্য বচনগুলো সত্য হলে বিশেষ বচনটিও সত্য হয়। আর বিশেষ বচনটি যদি মিথ্যা হয়ে যায় সামান্য বচনটি কিন্তু অবশ্যই মিথ্যা হয়ে যাবে। এক্ষেত্রে পরে আমরা ডিটেলসে আসছি। এখন এই অসম বিরোধিতা দেখো, এই যে বিরোধিতার কথা বললাম এটা একটা সাধারণ বিরোধ চতুষ্কোণ পাওয়া যায়। হ্যাঁ, সাধারণ একটা বিরোধ চতুষ্কোণ পাওয়া যায়। এটা ডায়াগ্রাম অফ দ্য ট্র্যাডিশনাল স্কোয়ার অফ অপোজিশন বা কমন স্কোয়ার অফ অপোজিশন বলা হয়। এটা মূলত আমরা মানে ছকটা এমন ভাবে করা আছে দেখো যে এই দিকটা অর্থাৎ উপর দিক থেকে দেখলে উপর এই জায়গাটা হচ্ছে এই বচন এ ই আই ও। ছকটা এমন ভাবে আঁকতে হয় যে রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার করতে পারো, আর কোনা বরাবর দাগ দিয়ে এই সম্বন্ধগুলো হচ্ছে এখানে এ, এটা ই, এটা আই বচন, এটা ও বচন। এ তাহলে সম্বন্ধগুলো দেখবো এর সাথে ই, এর সাথে আই, এর সাথে ও, ইর সাথে আই, ইর সাথে এ, ইর সাথে ও, এইভাবে। প্রথম যেটা কন্ট্রারি অর্থাৎ এখানে লিখতে কন্ট্রারি অপোজিশন, সাব কন্ট্রারি অপোজিশন, দুটো পাশাপাশি যে লম্বগুলো আছে সেটা হচ্ছে সাবঅল্টার্ন, আর কোনাকুনি হচ্ছে কন্ট্রাডিক্টরি। তাহলে এই যে স্কোয়ার অফ অপোজিশন আমরা পেয়েছি, এই স্কোয়ার অফ অপোজিশন হচ্ছে সাধারণ বিরোধ চতুষ্কোণ। আমরা দেখতে পাচ্ছি যে অসম বিরোধিতার সম্বন্ধটি এ এবং আই আর ই এবং ওর মধ্যে রয়েছে। অন্যান্য যে সমস্ত বিরোধিতা সম্বন্ধগুলো দেখলাম, বিপরীত, অধীন বিপরীত, বিরুদ্ধ, এদের মধ্যে যে সম্বন্ধগুলো আছে সেই সম্বন্ধগুলো সব উভয়মুখী সম্বন্ধ। অর্থাৎ এ থেকে আমরা ওতে, ও থেকে এ তে, সবটাই কিন্তু উভয়মুখী সম্বন্ধ। মানে এদের মধ্যে একটা সিমেট্রিক্যাল রিলেশন বর্তমান আছে। যেমন এ থেকে ই এর বিপরীত, এ যেমন ই এর বিপরীত, তারপরে ইও তেমনি এর বিপরীত। এই জন্য এটাকে উভয়মুখী সম্বন্ধ বলা হয়। কিন্তু অসম বিরোধিতার ক্ষেত্রে যে ব্যাপারটি ঘটে যে দুটি সম্বন্ধ দুমুখ সম্বন্ধ নয়, অর্থাৎ উভয়মুখী সম্বন্ধ নয়। কেন? এটা হচ্ছে একমুখী সম্বন্ধ। কেননা এখানে দেখো সামান্য বচনের দিক থেকে যখন আমরা বিশেষ বচনের সঙ্গে যে সম্বন্ধ দেখছি, অর্থাৎ এ এর সাথে আই, এ সামান্য, আই বিশেষ, ই সামান্য, ও বিশেষ, বিশেষ বচনের দিক থেকে কিন্তু সেই সম্বন্ধ পাচ্ছি না। তাই অনেক যে সমস্ত তর্ক বিজ্ঞানীরা রয়েছেন তারা এই অসম বিরোধিতার সম্বন্ধের কথা না বলে ওনারা দুটো টার্ম ইউজ করেছেন। সেটা বলছেন সুপার ইমপ্লিকেশন, আরেকটি বলছেন যে সাব অল্টার্ন। সুপার ইমপ্লিকেশন মানে যেটা উপরি প্রসক্তি, বা সাব ইমপ্লিকেশন বলা যেতে পারে আরেকটি। এই সামান্য বচনটিকে বলা হয়, অর্থাৎ এই যে সামান্য বচন এ বচন বা ই বচন, এই সামান্য বচনগুলোকে বলা হয় এই বিশেষ বচনগুলির অতিবর্তী বচন, অর্থাৎ সাবঅল্টার্ন প্রপোজিশন। আর এই বিশেষ বচনগুলিকে বলা হয় সামান্য বচনগুলির, অর্থাৎ এ এবং ই বচনগুলির সাবঅল্টার্ন প্রপোজিশন বা অনুবর্তী বচন।
কেন? অর্থাৎ মানে বোঝা গেল যে একই উদ্দেশ্য এবং একই বিধেয় হলে এ হলো আয়ের অতিবর্তী এবং আই হলো এর অনুবর্তী। অতিবর্তী ওপর থেকে নিচে নামছে, অনুবর্তী নিচ থেকে উপরে যাচ্ছে। তাই আবার একই উদ্দেশ্য এবং বিধেয় বিশিষ্ট দুটি বচন ই এবং ওর ক্ষেত্রেও বলতে পারি যে ই হচ্ছে ওর অতিবর্তী আর ও হচ্ছে ই এর অনুবর্তী। তাহলে এই থেকে বোঝা যাচ্ছে যে আমরা সাবঅল্টারনেশন বলতে আমরা এরকমটা বোঝাই না, বোঝাই মাত্র দুটি পৃথক সম্বন্ধ। তাহলে সাবঅল্টার্ন অর্থাৎ অসমবিরহিত সম্বন্ধ কিন্তু পৃথক সম্বন্ধ। কেমন পৃথক সম্বন্ধ? উভয়মুখী নয়, এরা একমুখী সম্বন্ধ। আমরা অতিবর্তী থেকে অনুবর্তীর দিকে যাই, আবার অনুবর্তীর কোনটা কোন বচনের অতিবর্তী, কোনটা কোন বচনের অনুবর্তী, এই এরকম ব্যাপারটা আমরা বলে থাকি। কিন্তু অনেকে এই ব্যাপারটা মানেন না, যেমন কবি এই ব্যাপারটা খুব একটা গুরুত্ব দেননি, সেরকম একটা ব্যাপার আছে। যাই হোক, আমরা এবারে দেখব যে আহ, সাধারণ বিরোধ চতুষ্কোণ যেটা দেখালাম, যে সাধারণ বিরোধ চতুষ্কোণ এইটা এখানে অ্যারিস্টটল একটা দেওয়া নেই। যাই হোক, অ্যারিস্টটল কিন্তু এই 4 প্রকারের যে বিরোধ চতুষ্কোণ রয়েছে, উনি এই 4 প্রকারের বিরোধিতাকে মানছেন না। অ্যারিস্টটল কেবলমাত্র 2 প্রকারের বিরোধিতা মেনেছেন, এটা মাথায় খেয়াল রাখতে হবে। উনি আহ, শুধুমাত্র বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা এই দুটোকে মানলেন, আর দুটো মানলেন না। অধীন বিপরীত বা সাবকন্ট্রারি আর এই আরেকটা আছে সাব অল্টারনেশন, এই দুটোকে মানলেন না। কেন মানলেন না? উনি বলছেন যে সাব অল্টারনেশনকে যদি মেনে নেওয়া যায়, স্বীকার করে নেওয়া যায়, তাহলে সেখানে একটা দোষ বা সমস্যা দেখা দিতে পারে। কিরকম সমস্যা? সমস্যাটা হচ্ছে এরকম যে এই যে সাবঅল্টার্নের যে সম্পর্কগুলো রয়েছে এ এবং আই বা ই এবং ও, এরা দেখা যাবে একই সঙ্গে সত্য হয়ে যাচ্ছে। কেন একই সঙ্গে সত্য হয়ে যাচ্ছে? কারণ এদের মধ্যে পরিমাণগত পার্থক্য থাকছে ঠিকই, সামান্য থেকে বিশেষ হচ্ছে ঠিকই, কিন্তু কোনো গুণগত পার্থক্য থাকছে না। তো ওই জন্য অ্যারিস্টটল মানছেন না, বলছে তার জন্য এই সাবঅল্টারনেশন কোন রকম কোনো বিরোধিতার সম্বন্ধ হতে পারে না। এটা একটা হলো অসমবিরোধিতার ক্ষেত্রে। অধীন বিপরীত বিরোধিতাও তিনি মানছেন না, ওই একই ব্যাপার। বলছেন যে একসঙ্গে সত্য হয়ে যেতে পারে। অধীন বিপরীত মানে আই এবং ও, বলছেন যে আই এবং ও একই সঙ্গে সত্য হয়ে যেতে পারে। উনি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন যে ইফ যদি বলি যে সাম মেন আর অনেস্ট ট্রু, তাহলে সাম মেন আর নট অনেস্ট, দিস প্রপোজিশন মাস্ট অলসো বি ট্রু। হ্যাঁ, তাহলে এইভাবে তিনি বলছেন যে দুটি বচন একই সঙ্গে সত্য হয়ে গেলে তাদের মধ্যে বিরোধিতা সম্বন্ধ থাকবে কি করে? কারণ অ্যারিস্টটল মনে করেন যে দুটি বচনের মধ্যে যদি বিরোধিতা সম্বন্ধ থাকে, তাহলে সেই দুটি বচন একসঙ্গে কখনোই সত্য হতে পারে না। হয় একবার একটা সত্য হবে, একটা মিথ্যা হবে। ওই জন্য যেহেতু এই বচনগুলো সত্য হয়ে যাচ্ছে একই সঙ্গে, তাই উনি আর এই দুটি বচনকে মানতে পারলেন না। তাই আমরা দেখলাম অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা কেবলমাত্র 2 প্রকার। কি কি? বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। ব্যাস, দ্যাটস অল। এরকম আমরা বচনের বিরোধ অনুমানের কথা, আমরা তো অমাধ্যম অনুমান পড়ছি এখন, মানে অমাধ্যম অনুমানেরই সব ভাগ পড়ছি এখন। অমাধ্যম অনুমান কেন? কারণ এটা সবগুলোই দেখো অমাধ্যম অনুমান। এই যে একটা বচন থেকে এই যে এই একটা বচন থেকে একটি বচন নিশ্চিত হয়েছে, মানে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে, তাই অমাধ্যম অনুমান। একটা কেবলমাত্র একটা যুক্তি বাক্য আছে, কোনো রকম কোনো মাধ্যম ছাড়াই। তো অমাধ্যম অনুমানের সব বইছি, তাই আমরা অনুমানের কথা বলি যে এই বচনের বিরোধিতার মধ্যে আবার অনুমান আছে। কি তাকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় বিরোধানুমান। এই বিরোধানুমান হচ্ছে কি? কিছুই না, জাস্ট কিছু কিছু একটা অনুমান করাকেই বলা হয় বিরোধানুমান। ঠিক বচনের বিরোধিতার মধ্যেও দেখা যায় যে যে দুটি বচনের মধ্যে বিরোধিতা সম্বন্ধ আছে, তাদের মধ্যে একটি বচন সত্য বা একটি বচন যদি মিথ্যা হয়, তাহলে মানে এই যে দুটো সম্বন্ধ দেখতে পাচ্ছ, ধরো আমি এটাই ধরছি যে এই দুটো সম্বন্ধ, এই যে দুটি সম্বন্ধ, অল পলিটিশিয়ানস আর লায়ার্স আর নো পলিটিশিয়ানস আর লায়ার্স, বলছে যে দুটি বচনের মধ্যে যে যে দুটি বচনের মধ্যে বিরোধিতা সম্বন্ধ আছে, ধরো এ এবং ইর মধ্যে বিরোধিতা সম্বন্ধ আছে। এখন ব্যাপারটা বলতে চাইছে যে
একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে, মানে যদি বলি যে এ বচনটাই যদি বলি যে বচনটি সত্য না মিথ্যা, এখান থেকে আমি যদি ওই আরেকটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা হয়, অর্থাৎ ই বচনের সত্যতা মিথ্যাত্ব অনুমান করা হয়, সেটাকেই বলা হয় বিরোধানুমান, ইনফারেন্স বাই অপোজিশন। একই রকম ভাবে বচনের বিরোধানুমান কিন্তু 4 প্রকার: বিপরীত বিরোধানুমান, অধিক বিপরীত বিরোধানুমান, বিরুদ্ধ বিরোধানুমান, অসম বিরোধানুমান। এইগুলো সম্বন্ধটা সেই এক, বচনের বিরোধিতা। আমাদের শুধু ডেফিনেশনের চেঞ্জ হচ্ছে একটাই, যে যদি আমি বিপরীত বিরোধানুমানের কথা বলি, তাহলে বলবো যে বিপরীত বিরোধানুমানের সঙ্গে সম্পর্কযুক্ত যে দুটো বচনের মধ্যে এরকম ব্যাপার আছে যে এই বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে ওই বচনের সত্যতা বা মিথ্যাত্ব যখন অনুমান করা হয়, সেটাকেই বলা হয় বচনের বিরোধানুমান। এখন আমাদের নিয়ম হচ্ছে যে বিরোধিতা বা বিপরীত বিরোধানুমানের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আমরা তো দেখলাম যে এ এবং ই এর মধ্যে বিপরীত বিরোধিতা সম্বন্ধ আছে। নিয়মটা হচ্ছে যে এ বচন যদি সত্য হয়, তাহলে ই বচন মিথ্যা হয়। আমি ছকের মাধ্যমে দেখাই ব্যাপারটা। এই যে এই হচ্ছে একটা ছক। এই ছকটা আমার রিকোয়েস্ট, তোমরা ভালোভাবে এই ছকটা কিন্তু তোমরা আত্মস্থ করে নেবে, ভালোভাবে প্র্যাকটিস করবে এই ছকটা। এই ছকে এরকমটা বলা হয়, আমি বলে দিই যে কিভাবে ছকটা আঁকতে হয়, সেটা একটু শেখার আছে। ছকটা যেভাবে আঁকতে হয় সেটা হলো, প্রথমে একটি বড় একটা স্কোয়ার নিয়ে নিলে, বড় বড় স্কোয়ার নিয়ে নেওয়ার পরে একে 16টি ঘর করতে হয়। এই 1 2 3 4, 1 2 3 4 5, 16টি মানে কি, মানে এইগুলোকে 16টি বলছে। 16টি ঘর মানে 16টার এই 4টে 20টা, টোটাল 20টা ঘর নিয়ে নেবে। 20টা ঘর নিয়ে নেওয়ার পর ওপরে ওপরে এ ই আই ও 4টি বচন লিখবে। এই ঘরটা এ বচনের জন্য, এই ঘরটা ই বচনের জন্য, এই ঘরটা আই বচনের জন্য, এই ঘরটা ও বচনের জন্য। প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা বচনের ক্ষেত্রে নিয়ে নিতে হবে। এখন এই যে আমি দেখেছি, দেখো ক্যাপিটাল টি আছে আর স্মল টি আছে, স্মল টি আছে। ক্যাপিটাল এফ আছে, স্মল এফ আছে, আর ডিইউ ডিইউ আছে। এই ক্যাপিটাল টি আর স্মল টির মানে হচ্ছে ট্রু, মানে ট্রু প্রপোজিশন। স্মল এফ আর ক্যাপিটাল এফ মানে হচ্ছে ফলস প্রপোজিশন। আর ডি ইউ মিনস ডি ফর ডাউটফুল, ইউ ফর আনডিটারমাইন্ড, মানে সংশয়যুক্ত বা অনিশ্চিত। এখন এইটা দিয়ে তুমি কি বোঝাবে? প্রশ্ন এরকম আসে যে ইফ in the inference by opposition, by in the square of opposition, if I proposition is true, then what is the truth value of A proposition and O proposition? এইভাবে প্রশ্ন আসে। তাহলে এই ছকটা আকার গঠনটা দেখিয়ে দিলাম এরকম। এবার তোমার টি আর এ বসানো নিয়ে সন্দেহ হতে পারে, কোথায় টি বসবে কোথায় এফ বসবে। টি যেখানে বসবে, টি যেখানে বসবে, টি হচ্ছে ক্যাপিটাল লেটারের টি, এই কোণা বরাবর বসবে। অর্থাৎ এই যে দেখো কোণ বরাবর, এখানে 1 2 3 4, 4বার টি বসাবে কোণা বরাবর। এ থেকে ও পর্যন্ত কোণা বরাবর একদম টি বসাবে। এফ, এফটাও ও থেকে নিয়ে একদম এর শেষ পর্যন্ত, এফ 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 এফ। তাহলে বাকি পড়ে থাকছে এই দুটো ঘর, এই দুটো ঘর, এই দুটো ঘর, এই দুটো ঘর। ওপরের দুটো রোতে, অর্থাৎ এই যে ই এবং আই যে ফাঁকা থাকবে, তখন স্মল লেটারের এফ টি যে দুটো ফাঁকা থাকছে ওপরের দুটো রো,
যখন ফাঁকা থাকবে এই TTFF লিখে দেওয়ার পর তখন জাস্ট লিখবে FT and the last two rows in the last two rows তোমাদের লিখতে হবে DU বা D বা U হোয়াটএভার, ফাঁকাগুলোতে জাস্ট DU লিখে দেবে। এবার আমি এক এক করে এক্সপ্লেন করছি। বচনের বিরোধানুমানে তোমাদের প্রশ্ন এরকম আসে যে এ বচন সত্য হলে ও বচন কি হবে। বিপরীত বিরোধিতা সম্বন্ধ আমরা জানি এ এবং ইর মধ্যে আছে। এখন এ বচন যদি সত্য হয় তাহলে ই বচন মিথ্যা হবে। দেখো এ বচন যদি সত্য হয় ই বচন মিথ্যা হবে। তোমাদের প্রশ্ন এসছে যে বলো এ বচন যদি মিথ্যা হয় তাহলে ই বচন কি হবে। দেখো এ বচন মিথ্যা, তুমি দেখতে পাচ্ছ যে এ বচন মিথ্যা মানে এই এর ঘরে একবার এই মিথ্যা আছে একবার এই মিথ্যা আছে, কিন্তু বিষয়টি হচ্ছে তুমি গ্রহণ করবে কোনটা, তুমি গ্রহণ করবে এই ক্যাপিটাল লেটারের এফটা, কারণ যখন মূল বচনটা সবসময় ক্যাপিটাল লেটারে গ্রহণ করবে। যেটার জন্য তোমাকে করতে দেওয়া হলো, বলা হলো যে এই বচনটি এইটা হলে বাকি বচনগুলো কি হবে। তাহলে তোমাকে যদি বলে এ বচন মিথ্যা হয় তাহলে বাকি ই আই ও বচন কি হবে। এ বচন মিথ্যা হয় মানে এইটা ছোট হাতের নেবে না বড় হাতের। আচ্ছা এই বচন মিথ্যা হয়েছে তাহলে ই বচন হয়ে যাবে অনিশ্চিত, আই বচন হয়ে যাবে অনিশ্চিত, ও বচন হয়ে যাবে সত্য। আবার তোমায় বলা হলো ও বচন সত্য হলে ই বচন কি হবে। দেখো ও বচন সত্য দুবার, এখানে টি আছে এখানে টি আছে, তার মানে ক্যাপিটাল টিটা নেবে। তাহলে ও বচন সত্য হলে ই বচন আনডিটারমাইন্ড, আই বচন আনডিটারমাইন্ড। আবার বলা হলো আই বচন মিথ্যা হলে এ বচন কি হবে। দেখো আই বচনের মিথ্যা ক্যাপিটাল এফ, তাহলে এ বচন মিথ্যা হয়ে যাবে। এইভাবে বচনের বিরোধানুমান আমরা নির্ণয় করতে পারি। প্রশ্ন প্রচুর আসে, এখান থেকে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, কারো বুঝতে অসুবিধা হলো? না স্যার। ওকে। আচ্ছা এবারে আমরা আরেকটি টপিক আছে তোমাদের, ওই ইউজেস অফ ল্যাঙ্গুয়েজ। এটা জাস্ট একটা এমনি টপিক রয়েছে, ইউজেস অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার ব্যবহার, যুক্তিতে ভাষার ব্যবহার। দেখো লজিক কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে ইউজ করে। আর লজিক অলওয়েজ ডিলস উইথ দ্য অ্যানালিসিস অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দ্য আর্গুমেন্টস। Since arguments are expressed in language, the study of arguments requires a carefully attention to language in which arguments are expressed. দেখো আমরা অলরেডি জানি যে ল্যাঙ্গুয়েজ, আমরা যখন চিন্তা আমাদের মাথার মধ্যে আছে, এমনিতেই লজিকের ডেফিনেশন আমরা জানি যে লজিক ইজ দ্য সায়েন্স অফ থট দ্যাট এক্সপ্রেসড ইন ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো ল্যাঙ্গুয়েজের গুরুত্ব অনেকটা বেশি লজিকের ক্ষেত্রে, কারণ লজিক উইদাউট ল্যাঙ্গুয়েজ উই ক্যান নট এস্টাবলিশ আ লজিক অর অ্যান আর্গুমেন্ট। সো ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু ইন লজিক বা ইন আর্গুমেন্ট। লজিক বা আর্গুমেন্ট, এই ল্যাঙ্গুয়েজ আমরা দেখবে আমরা যখন চিন্তা আমাদের মাথার মধ্যে আসে, সেটা যতক্ষণ না আমরা ভাষায় প্রকাশ করছি ততক্ষণ সেটা আর যুক্তি থাকছে না বা যুক্তি বিজ্ঞান রূপ নিচ্ছে না। তাই এই ল্যাঙ্গুয়েজের ব্যবহার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন লজিক ডিলস করে সবসময় বিভিন্ন আর্গুমেন্টের মধ্যে তার ইভ্যালুয়েশন বোঝাতে, তাকে অ্যানালিসিস করতে লজিক সবসময় ডিল করে এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আমরা জানি আর্গুমেন্টস আর এক্সপ্রেসড ইন ল্যাঙ্গুয়েজ, সো দ্য স্টাডি অফ আর্গুমেন্টস রিকোয়ার কেয়ারফুল অ্যাটেনশন টু ল্যাঙ্গুয়েজ ইন হুইচ আর্গুমেন্টস আর এক্সপ্রেসড। কিভাবে আমরা আর্গুমেন্ট গুলো এক্সপ্রেস করছি সেটা বুঝতে হবে। ল্যাঙ্গুয়েজের মূলত তিনটি গুরুত্ব রয়েছে, একটা হচ্ছে ইনফরমেটিভ, একটা হচ্ছে এক্সপ্রেসিভ অ্যান্ড ডিরেক্টিভ ইউজেস অফ ল্যাঙ্গুয়েজ। আমরা ইনফরমেটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজটা দেখছি যে এক্ষেত্রে কি বলা যেতে পারে।
ইনফরমেটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইট ইনভলভস an effort to communicate some content or to describe something or to give information about something. এর মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে বলে থাকি, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা ডেটা দিতে থাকি, আমি কিছু ডেসক্রাইব করতে থাকি। হ্যাঁ, যেমন when I say a child, the 2nd of October is the Gandhi Jayanti, the language I used is informative. আমরা ভাষা সবসময় ব্যবহার করি বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গিতে। একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে তথ্যমূলক। দেখো, যখন আমি কাউকে বললাম যে 2nd অক্টোবর হচ্ছে গান্ধী জয়ন্তী, সো দ্যাট ইজ অ্যান ইনফরমেশন। তাহলে আমরা অলরেডি জানি যে আমরা বচনের মাধ্যমে কোনো কিছু এক্সপ্রেস করি, বচনের মধ্য দিয়ে আমরা কিছু বলতে চাই, যেটা বলতে চাই সেটা একটা ইনফরমেশন থাকে, তার মধ্যে ইনফরমেশন থাকে। আমরা বচনের তার মধ্যে উক্তি করছি, তার মানে ইনফরমেশন থাকছে, কিছু ঘোষণা করছি। তাহলে ইনফরমেটিভ ইউজেও আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে এক্সপ্রেসিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ইজ অফেন ইউজ টু এক্সপ্রেস আওয়ার ইমোশনস, ফিলিংস অ্যান্ড অ্যাটিটিউডস। এক্সপ্রেসিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, আমরা বিভিন্ন আমাদের মনের যে আবেগ, আমাদের মনের যে অনুভূতি, আমাদের বিভিন্ন ফিলিংস গুলো আমরা এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা এক্সপ্রেস করে থাকি। যেমন বলি না যে ইটস টু ব্যাড, ইটস ওয়ান্ডারফুল, ইটস টু ব্যাড, এটা একটা আলাদা সেন্টেন্স। ইটস ওয়ান্ডারফুল বিভিন্ন রকম ভাবে মানে বলতে পারো যে এটা এক ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ, আহা কি সুন্দর, আহা কি হলো, হ্যাঁ, ইটস ওয়ান্ডারফুল, ইটস এ বিউটিফুল সাইট। এইভাবে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। When a language is used expressively or emotively, it cannot be characterized as true or false. এই ধরনের বচনগুলোকে সত্য বা মিথ্যা আমরা বলতে পারি না, ঠিক আছে? কিন্তু আমরা যখন ইনফরমেশন দিচ্ছি, ইনফরমেটিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যখন কিছু ইনফর্ম করছি, সো দ্যাট দ্যাট ইজ কমিউনিকেটেড অ্যাজ ট্রু, ওইগুলো সত্য হতে পারে। আরেকটা হচ্ছে ডিরেক্টিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। ডিরেক্টিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ মিনস when the use of language is often to give direction as commands, যখন নির্দেশ দেওয়া হয়, নির্দেশমূলক ভাষা, রিকোয়েস্ট, ইনস্ট্রাকশনস, কোশ্চেনস এটসেট্রা, টু ডু অর নট টু ডু সামথিং, তখন সেটা হচ্ছে ডিরেক্টিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। অবশ্যই এটাও খুব একটা গুরুত্ব পাই না। কনসিডার দ্য ফলোইং এক্সাম্পলস: ফিনিশ ইউর হোমওয়ার্ক, ওয়াশ ইউর ক্লোথস, আর ইউ ফিলিং ওয়েল। এই বিভিন্ন রকম হচ্ছে আমরা কোনো প্রশ্নের মাধ্যমে, কোনো কমেন্টের মাধ্যমে, কোনো রিকোয়েস্টের মাধ্যমে আমরা ডিরেক্টিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ করি। ইন অল দ্য অ্যাবাভ এক্সাম্পলস, দ্য ডিরেক্টিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইজ নট কনসিডার্ড ট্রু অর ফলস। দেখবে কিছুই না, জাস্ট আমরা যে সমস্ত ইংলিশ গ্রামারে যে সেন্টেন্স পড়েছিলাম, সেই সেন্টেন্স যে 5টি প্রকার রয়েছে, তার মধ্যে থেকে এইগুলো জাস্ট 3টি আলাদা আলাদা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। কোনোটাকে ইনফরমেটিভ, এক্সপ্রেসিভ, ডিরেক্টিভ। তো আমরা মূলত লজিকের ক্ষেত্রে আমরা ইনফরমেটিভটা খুব বেশি ইউজ করি, বচন যুক্তির ক্ষেত্রে। এটাই হচ্ছে ইউজেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নাথিং। তাহলে আমরা মোটামুটি এই যদি সিলেবাসে ধরতে চাই, সিলেবাস ধরতে গেলে দেখব স্ট্রাকচার অফ আর্গুমেন্টটা আমরা পড়েছি, আর্গুমেন্ট ফর্ম আমরা পড়েছি, ক্যাটেগরিক্যাল প্রপোজিশন আমরা পড়েছি, মুড ফিগার পড়িনি, ফর্মাল ইনফর্ম ফ্যালাসিস পড়িনি, ইউজেস অফ ল্যাঙ্গুয়েজটা পড়লাম, কনোটেশন অ্যান্ড ডিনোটেশন মিনিং পড়েছি, ক্লাসিক্যাল স্কোয়ার অফ প্রপোজিশন পড়লাম। তাহলে এবারে আমরা দেখব যে অ্যানালজিটা আমরা দেখি। অ্যানালজি না, আমরা ক্যাটেগরিক্যাল সিলোজিজমটা দেখি। আমরা ক্যাটেগরিক্যাল সিলোজিজমটা আমরা দেখব। কারো কোনো অসুবিধা হচ্ছে না তো বুঝতে? না স্যার। এতক্ষণ পরে জয়েন করছে ক্লাস।
দেখা যাচ্ছে ভালোভাবে? হ্যাঁ স্যার। ওকে। ক্যাটেগরিক্যাল সিলোজিজম, নিরপেক্ষ ন্যায়। এখন আমাদের দেখতে হবে যে নিরপেক্ষ ন্যায় কথাটি এসছে কিভাবে। কারণ আমি এই ক্লাসে মোটামুটি যারা আছে অনেকে ফিলোসফি হয়তো পড়েছে, কেউ ফিলোসফি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, আবার কেউ এমন আছে যারা ফিলোসফি ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, একদম সম্পূর্ণ অন্য সাবজেক্ট থেকে এসছে। তাদের কাছে পুরো ব্যাপারগুলো নতুন হতেই পারে। তাদের বলবো যারা নতুন পড়ছো আর কি এই বিষয়গুলো একটু ভালো করে মন দিয়ে শোনো এবং ভালোভাবে এগুলো প্র্যাকটিসও করবে, পড়াশোনাও করবে ভালোভাবে। তো ক্যাটেগরিক্যাল সিলোজিজমের ক্ষেত্রে আমরা বলবো যে এর উৎপত্তিটা হলো কিভাবে। দেখো আমরা আলোচনা করেছি কিনা আমার মনে নেই যে অবরোহ যুক্তির ক্ষেত্রে বলেছিলাম বা ডিডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে বলেছিলাম যে সেই অবরোহ যুক্তি হচ্ছে দুই প্রকারের, একটা ইমিডিয়েট ইনফারেন্স, একটা মিডিয়েট ইনফারেন্স। এটা তোমাদের মনে আছে তো? ডিডাকটিভ আর্গুমেন্ট দুই প্রকারের, একটা মাধ্যম অনুমান, একটা অমাধ্যম অনুমান। এইটা মনে আছে তো? আমরা এই যে যত কিছু করলাম, আবর্তন বিবর্তন যাই হোক, ওগুলো হয়তো তোমাদের সিলেবাসে নেই, কিন্তু যত কিছু হয়েছে এই যে আহ বচনের বিরোধিতা করলাম, মানে একটি বচন থেকে একটি বচনে আসা, একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হচ্ছে, তার মানে সেটা হচ্ছে অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান হচ্ছে যেখানে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তে আসার জন্য মধ্যবর্তী কোনো বচন আমরা পাই না, সেটা অমাধ্যম অনুমান। আর মাধ্যম অনুমান হচ্ছে যেখানে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তে আসার জন্য মধ্যবর্তী বচন একটি থাকে, সেটা হচ্ছে মাধ্যম অনুমান। ঠিক আছে? তাহলে আমরা এখন ন্যায় অনুমান পড়ছি, নিরপেক্ষ ন্যায় পড়ছি, তাহলে মাধ্যম অনুমানের কথাটা উল্লেখ করছি এই জন্য কারণ নিরপেক্ষ ন্যায় হচ্ছে এক প্রকারের মাধ্যম অনুমান। কারণ নিরপেক্ষ ন্যায়তে যেটা বলা হয় যে যেখানে আমরা সিদ্ধান্তে আসি, যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তে আসার জন্য একটি মধ্যবর্তী বচনের সহায়তা আমাদের নিতে হয়। এখানে দেখো না, অল মেন আর মোর্টাল, প্রথম প্রেমিসটা দেখো, ফার্স্ট প্রেমিসটা দেখো, অল মেন আর মোর্টাল, আর কনক্লুশনে দেখো অল কিংস আর মোর্টাল। এখানে আসতে গেলে এই কনক্লুশন অল কিংস আর মোর্টাল আসতে গেলে মধ্যবর্তী 2 নম্বর বচনটি নিতে হয়েছে, অল কিংস আর মেন। তাহলে মধ্যবর্তী বচন থাকার জন্য পুরো ন্যায়টি হয়ে গেল মাধ্যম ন্যায়, মাধ্যম অনুমান বা এটাকে বলা হয় নিরপেক্ষ ন্যায়। এখন প্রশ্ন হচ্ছে, মানে বিষয়টি হচ্ছে যে এই নিরপেক্ষ ন্যায়ের উৎপত্তিটা হলো কিভাবে, নিরপেক্ষ ন্যায় এলো থেকে। দেখো ন্যায় হচ্ছে এক ধরনের অনুমান। এখন ন্যায় মানে ন্যায়কে আমরা মাধ্যম যুক্তি বলি আর কি। এই ন্যায়কে দুই ভাগে ভাগ করা হয়, অমিশ্র ন্যায় এবং মিশ্র ন্যায়, আনমিক্সড অ্যান্ড মিক্সড। অমিশ্র ন্যায় আবার 3 প্রকার, আবার মিশ্র ন্যায়ও আবার 3 প্রকার। অমিশ্র ন্যায় যে 3 প্রকার, সেই 3 প্রকার হচ্ছে নিরপেক্ষ অমিশ্র ন্যায়, অমিশ্র প্রাকল্পিক ন্যায় এবং অমিশ্র বৈকল্পিক ন্যায়। আর মিশ্র ন্যায় হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়, দ্বিকল্প নিরপেক্ষ ন্যায়। এই যে আমরা অমিশ্র নিরপেক্ষ ন্যায়ের কথা বললাম, অমিশ্র নিরপেক্ষ ন্যায়ের কথা মানে হচ্ছে যে এই নিরপেক্ষ ন্যায়টিতে প্রত্যেকটি বচনই হচ্ছে নিরপেক্ষ বচন। ওই জন্যই তো অমিশ্র, নামটা তো অমিশ্র কেন? কারণ এখানে অন্য কোনো বচনের সংমিশ্রণ নেই, অন্য কোনো ধরনের বচনের মিশ্রণ নেই এখানে, ওই জন্য অমিশ্র ন্যায়। তাই এটা নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় এটা হচ্ছে অমিশ্র ন্যায়। এখানে অন্য কোনো ধরনের বচন এখানে আমরা পাই না। মানে অন্য কোনো ধরনের বচন বলতে এই নিরপেক্ষ ন্যায়ের মধ্যে কোনো বৈকল্পিক ন্যায় থাকে না, বচন থাকে না, কোনো প্রাকল্পিক বচন থাকে না, কোনো রকম কোনো বচন থাকে না, জাস্ট নিরপেক্ষ বচন দিয়েই নিরপেক্ষ ন্যায় গঠিত হয়। ব্যাপারটা ক্লিয়ার? এখন এই নিরপেক্ষ ন্যায় আমরা কাকে বলবো বা নিরপেক্ষ ন্যায় বিষয়টি কি?
নিরপেক্ষ ন্যায় সবসময় ৩টি নিরপেক্ষ বচন দ্বারা গঠিত থাকে। সেই ৩টি বচনের মধ্যে ২টি বচন হচ্ছে আশ্রয় বাক্য বা হেতু বাক্য প্রেমিসেস, আর একটি বচন হচ্ছে সিদ্ধান্ত, দ্যাট ইজ কল্ড কনক্লুশন। আর কি থাকে নিরপেক্ষ ন্যায়ের মধ্যে? ৩টি পদ থাকে। এই ৩টি পদকে যথাক্রমে বলা হয় উদ্দেশ্য পদ, বিধেয় পদ এবং হেতু পদ। হেতু পদের কনসেপ্টটা আগে তোমাদের ছিল না, এখন আসছে এবার, যেটাকে মিডিল টার্ম বলা হয়। মিডিল টার্ম বলা হয়। তাহলে কোন কোন পদ বললাম? একটি নিরপেক্ষ ন্যায়তে ৩খানা পদ থাকে, পক্ষপদ, সাধ্যপদ। পক্ষপদ হচ্ছে যেটা উদ্দেশ্য পদ, সেটাকেই পক্ষপদ বলা হয়। আর যেটা সাধ্যপদ সেটাকে বলা হয় বিধেয় পদ। আর যেটা হেতুপদ সেটাকে হেতুপদই বলা হয়। দেখো, যে পদটিকে হেতুপদ বলা হচ্ছে সেই হেতুপদের অবস্থান কিন্তু দুটো হেতু বাক্যের মধ্যেই নিহিত থাকে। ভালো করে তোমাদের জানতে হবে। এই দেখো, এইটা একটা নিরপেক্ষ ন্যায়। অল মেন আর মোর্টাল, অল কিংস আর মেন, দেয়ারফর অল কিংস আর মোর্টাল। এটা একটা নিরপেক্ষ ন্যায়। এই নিরপেক্ষ ন্যায়টিতে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে এখানে ৩টি পদ রয়েছে, মেজর টার্ম, মাইনর টার্ম অ্যান্ড মিডিল টার্ম। আমি প্রত্যেকটা দেখো রং দিয়ে বুঝিয়ে দিয়েছি কোনটা কি টার্ম, ভালো করে বোঝার সুবিধার্থে। মাথায় রেখে দিতে হবে যে এই ৩টি পদের মধ্যে, দেখো এতদিন তো তোমরা দেখলে প্রত্যেকটি বচনের মধ্যে ২টি করে পদ থাকে, উদ্দেশ্য পদ, বিধেয় পদ। তাহলে এখানে প্রথম যে বচনটি পেয়েছি অল মেন আর মোর্টাল, তাহলে এটা উদ্দেশ্য পদ হওয়ার কথা, ওইটা বিধেয় পদ হওয়ার কথা। অবশ্যই উদ্দেশ্য স্থান বিধেয় স্থান তারা দাবি রাখে, কিন্তু পদের ক্ষেত্রে আমরা বলবো নিরপেক্ষ ন্যায় ৩খানা পদ থাকে। সেই ৩টি পদ মেজর টার্ম, মাইনর টার্ম, মিডিল টার্ম। কোন পদের অবস্থান কোথায় সেটা ভালো করে বোঝো। মনে রাখবে, সিদ্ধান্ত সবসময় উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ নিয়ে গঠিত হয়। মানে উদ্দেশ্য পদ বা পক্ষপদ আর বিধেয় পদ বা সাধ্যপদ সব সময় উদ্দেশ্য স্থানে থাকবেই থাকবে, সেখানে হেতু পদের কোনো জায়গা নেই। আর এই যে উদ্দেশ্য পদের কথা বলছি অর্থাৎ কিং, এই যে আমরা মেজর এই এই পক্ষপদ কথা বলছি, এই পক্ষপদ সবসময় অপ্রধান আশ্রয় বাক্য। এটাকে অপ্রধান, এইটাকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য, এটাকে বলা হয় অপ্রধান আশ্রয় বাক্য, এটাকে বলা হয় সিদ্ধান্ত। এটা প্রধান আশ্রয় বাক্য মানে হচ্ছে মেজর মেজর প্রেমিস। প্রেমিস মানে আশ্রয় বাক্য, প্রধান তাই মেজর। এটা অপ্রধান আশ্রয় বাক্য তাই মাইনর প্রেমিস। অপ্রধান আশ্রয় বাক্যকে মাইনর প্রেমিস বলা হয়। আর এটা কনক্লুশন। এই যে পক্ষপদ সবসময় মাইনর প্রেমিসে থাকে, তাই এটাকে মাইনর টার্ম বলা হয়, এই টার্মটাকে। সাধ্যপদ সবসময় প্রধান আশ্রয় বাক্য বা মেজর প্রেমিসে থাকে, এটাকে মেজর টার্ম বলা হয়। আর হেতুপদ সবসময় কিন্তু দুটো আশ্রয় বাক্যের মধ্যে বা দুটো হেতু বাক্যের মধ্যে শুধু যে উদ্দেশ্য স্থানে থাকবে, শুধু যে বিধেয় স্থানে থাকবে তা নয়, দুটো আশ্রয় বাক্যের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো জায়গাতেই বসতে পারে। কখনো উদ্দেশ্যতে, কখনো বিধেয়তে, কখনো তো একই সঙ্গে উদ্দেশ্যতে, কখনো তারা দুজনে একই সঙ্গে বিধেয়তেও বসতে পারে দুবার। আর একটা মূল জায়গা কি? আর একটা মূল জায়গা হচ্ছে এই পদগুলো সবসময় নিরপেক্ষ ন্যায়তে প্রত্যেকটা পদ অনলি দুবার করে ব্যবহৃত হয়। দেখো, প্রত্যেকটা পদ দুবার করে ব্যবহৃত হয়েছে। মোর্টাল দুবার, কিংস দুবার, মেন দুবার। এখন একটা বলেই দিলাম যে স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন কন্টেন্স, একটা স্ট্যান্ডার্ড বা আদর্শ আকারে নিরপেক্ষ ন্যায়তে কত রকমের মানে কি কি থাকতে পারে বলেই দিয়েছি। যে দুটো প্রেমিস থাকবে, একটা কনক্লুশন থাকবে, তার মধ্যে দুটো প্রেমিস হচ্ছে একটা মেজর একটা মাইনর, আর একটা কনক্লুশন। আর কি থাকবে? মেজর টার্ম, মাইনর টার্ম, মিডিল টার্ম। এইভাবে আমরা
প্রত্যেকটি নিরপেক্ষ ন্যায় গঠন দেখব। এটাই হচ্ছে আদর্শ আকারে নিরপেক্ষ ন্যায়ের গঠন। পরবর্তী যে জায়গাটা আসছি, এখন এই যে মেজর টার্ম তাহলে কাকে বলে বললাম? মেজর টার্ম হুইচ অ্যাপিয়ার্স অনলি ইন দ্য ফার্স্ট প্রেমিস অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য কনক্লুশন। সাধ্যপদ বা মেজর টার্মটা সবসময় ফার্স্ট প্রেমিসে থাকবে এবং কনক্লুশনের প্রেডিকেট স্থানে থাকবে। মাইনর টার্ম হুইচ অ্যাপিয়ার্স অনলি ইন দ্য সেকেন্ড প্রেমিস অ্যান্ড সাবজেক্ট অফ দ্য কনক্লুশন। মাইনর টার্ম মানে উদ্দেশ্য বা পক্ষপদ, যেটা সবসময় সেকেন্ড প্রেমিসে থাকবে এবং সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকবে। And the middle term which appears in both the premises but not in the conclusion. মিডল টার্ম বা হেতুপদ কখনো কনক্লুশনে থাকবে না, শুধুমাত্র প্রেমিসের মধ্যে থাকবে। এখন পরবর্তী যে জায়গাটা আসছে হচ্ছে মুড অ্যান্ড ফিগার অফ সিলজিজম। মুড অ্যান্ড ফিগার অফ সিলজিজম। মুড মানে হচ্ছে মূর্তি, অ্যান্ড দ্য ফিগার মানে হচ্ছে সংস্থান, মানে ন্যায়ের মূর্তি আর ন্যায়ের সংস্থান। আমরা নিরপেক্ষ ন্যায় বলতে সংক্ষেপে আমরা ন্যায় কথাটি ব্যবহার করতে পারি। ফিগার হচ্ছে, আমি ফিগারে যাবো না আগে মূর্তিতে? আচ্ছা, ফিগারে যাই। ফিগার হচ্ছে সংস্থান। সংস্থান কিভাবে গঠিত হয়? নিরপেক্ষ ন্যায়েতে হেতুপদের অবস্থান অনুযায়ী কিন্তু নিরপেক্ষ ন্যায়ের সংস্থান গঠিত হয়। The figure of a categorical syllogism is a number which corresponds to the placement of the two middle term. দুটো যে হেতুপদ রয়েছে, অর্থাৎ ন্যায়ের আশ্রয়বাক্য দুটোর মধ্যে হেতুপদের যে অবস্থান, হেতুপদের যে প্লেসমেন্ট, সেইটা অনুসারেই ন্যায়ের যে বিভিন্ন আকারগুলো হয়, সেটাই হচ্ছে ন্যায়ের সংস্থান। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, all mammals are creatures that have hair. All dogs are mammals. Therefore, all dogs are creatures that have hair. এখানে দেখো হেতুপদটা এই P1 মানে হচ্ছে প্রেমিস 1, প্রেমিস 1 এ উদ্দেশ্য স্থানে আছে এবং P2 এ বিধেয় স্থানে আছে। এইটা একটা আকার নিচ্ছে। Notice that the middle term in the major premise is on the left, while the middle term in the minor premise is on the right. Whenever this happens, we say that the argument figure has figure 1. তাহলে এরকম 4 ধরনের পসিবল ফিগার আমরা পাই, সম্ভাব্য 4টি ফিগার আমরা পেয়ে থাকি। সেগুলো কি কি? হেতুপদের অবস্থান অনুযায়ী। প্রথম ফিগারটি হচ্ছে প্রথম ফিগার, দ্বিতীয় ফিগার, তৃতীয় ফিগার, চতুর্থ ফিগার। প্রথম ফিগারে যেটা হচ্ছে যে when the middle term is subject in the major premise and the predicate in the minor premise. প্রথম ফিগারে হচ্ছে হেতুপদটি প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে। এটাকে বলা হয় প্রথম সংস্থান। এই যে আকারটি নেয়, সেই আকারটি হচ্ছে উল্টো জেড এর মতো আকার নেয়। Figure 2, when the middle term is the predicate in both the premises, that is called second figure. মানে হচ্ছে বিধেয় পদটি যখন দুটো আশ্রয় বাক্যের হেতুপদটি যখন দুটো আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে, তখন সেটাকে বলা হয় দ্বিতীয় সংস্থান। দেখো মিডল টার্মটা এখানে রয়েছে, এটা এরকম আকারটা নেয়। তৃতীয় সংস্থানে উদ্দেশ্য স্থানে দুটো প্রেমিস থাকে, দুটো প্রেমিসের উদ্দেশ্য স্থানে হেতুপদ দুটি থাকে, এটাকে বলা হয় থার্ড ফিগার। এন্ড দ্য ফোর্থ ফিগার ইজ জাস্ট প্রথমটির উল্টো, সোজা জেড এর মতো। সোজা জেড এর মতো, এটা একটু ভুল হয়ে গেছে, ঠিক করে দেবো। লাস্ট ফিগারে হচ্ছে যখন হেতুপদটি দুটো আশ্রয় বাক্যের মধ্যে প্রথম আশ্রয় বাক্যে বিধেয় স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্য উদ্দেশ্য স্থানে থাকে, তখন সেটা হয় ফোর্থ ফিগার। এভাবে 4টি ফিগার আমরা পাই। এখন ন্যায়ের মূর্তি ব্যাপারটা কি? ন্যায়ের মূর্তি হচ্ছে যে when the major premise, the minor premise and the conclusion of a categorical syllogism arrange in a series of 3 letters corresponding to the type of categorical proposition is called mood of an argument. আর্গুমেন্ট কেন বলছে? কারণ ন্যায় অনুমান তো এক ধরনের যুক্তি, ন্যায় তো এক প্রকার যুক্তি, তাই আর্গুমেন্ট বলছে। বলা হচ্ছে যে যখন মেজর প্রেমিসের
যখন মেজর প্রেমিসের এবং মাইনর প্রেমিসের অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের যে মানে এ ই আই ও বচনগুলো যখন বিভিন্ন আকার নেয়, অর্থাৎ কিরকম, মানে ন্যায়ের বচনগুলোর এবং পরিমাণ অনুসারে যে বিভিন্ন বিভিন্ন আকার হয় তাকেই আমরা মুড বা মূর্তি বলে থাকি। কিরকম, যদি আমরা এই অর্থটিকে নিয়ে নিই, মানে গুণ এবং পরিমাণ অনুসারে বিভিন্ন আকৃতি হতে পারে এই এই ব্যাপারটাকে, তাহলে সেক্ষেত্রে দেখব কোন একটি ন্যায় অনুমানে দেখব প্রধান আশ্রয় বাক্য যদি এ হয় আর অপ্রধান আশ্রয় বাক্য যদি এ হয় আর সিদ্ধান্তটি যদি আই হয়, তাহলে দেখবো সেখানে যে মূর্তিটি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এ এ আই মূর্তি। দেখো আমি কি বলেছি, ন্যায়ের মূর্তি হচ্ছে সেইটাই যেখানে আমাদের যে নিরপেক্ষ বচন অর্থাৎ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন গুলোর আকার দেখে আমাদের বিভিন্ন মূর্তি গঠিত হয়। প্রথম আশ্রয় বাক্য দেখা গেল এ বচন, অপ্রধান আশ্রয় বাক্য দেখা গেল এ বচন, সিদ্ধান্ত দেখা গেল আই বচন। সেক্ষেত্রে ন্যায়ের মূর্তিটা হয়ে যাবে এ এ আই মূর্তি। একই রকম ভাবে যদি দেখো যে ইন দ্য টু ফিগার আউট ইন দ্য ফর্ম অফ দ্য প্রেমিস, form of the premise, uh, দেখা গেল ই আই ও এই তিনটি প্রপোজিশন রয়েছে, সেক্ষেত্রে তার যে মোডটা হবে সেটা ই আই ও। এইভাবে বিভিন্ন রকম ভাবে আমরা বিভিন্ন মূর্তি পেয়ে থাকি। In another example, when you have to determine the mood of a categorical syllogism, you need to find out which of the four forms of categories each line of the argument. Now, there are four kinds of propositions, A, E, I, O. And a syllogism has got two premises, hence we may have 16 possible moods in each others. আমরা জানি যে আমরা আমাদের চারটি বচন আছে, এ ই আই ও চারটি বচন আছে। এই চার প্রকার বচনের যে কোনো একটিকে যদি আমরা প্রধান আশ্রয় বাক্য আর যে কোনো একটিকে যদি আমরা অপ্রধান আশ্রয় বাক্য হিসেবে ধরে নিই, তাহলে আমরা ন্যায়ের মোটামুটি 16টা মূর্তি পাবো। শুধু শুধু প্রেমিস ধরে যদি আমরা করি 16টা মূর্তি পাবো। যথা দেখো 16টা মূর্তি মানে কি, এই এ ই আই ও, তাহলে এর সাথে একবার এ, এর সাথে একবার ই, এর সাথে একবার আই, এর সাথে একবার ও, ইর সাথে একবার এ, ইর সাথে একবার ই, ইর সাথে একবার আই, ইর সাথে একবার ও, আয়ের সাথে একবার এ ই আই ও, ওর সাথে এ ই আই ও। এরকম ভাবে টোটাল 16খানা মূর্তি আমরা পেতে পারি, সম্ভাব্য মূর্তি। তাহলে 16টা সম্ভাব্য মূর্তি পাওয়ার পরে যদি দেখি যে এই 16টা মূর্তি আমরা 4টি সংস্থানে ফেলে যদি আমরা ব্যবহার করি, অর্থাৎ প্রত্যেকটি সংস্থান, আমরা জানি যে 4টি ফিগার, এই 4টি সংস্থানে আমরা 16টি মূর্তি যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখবো সেক্ষেত্রে 4 into 16 মানে 4 16 64টা পসিবল মুড পেয়ে যাব টোটাল। এরকম আমরা শুধুমাত্র প্রেমিসের ক্ষেত্রে দেখলাম। এখন মূর্তির আবার ব্যাপক অর্থও আছে। কিরকম, ব্যাপক অর্থও আছে। যদি দেখা যায় যে আমরা ওই সিদ্ধান্তটিকেও যদি গ্রহণ করি, অর্থাৎ দুটো আশ্রয় বাক্যের সঙ্গে সিদ্ধান্তেরও যদি গুণ পরিমাণ আমরা গ্রহণ করি, তাহলে সেক্ষেত্রে যে মূর্তির সংখ্যা পাবো সেটাও হচ্ছে এই এরকম, অর্থাৎ 64টাই দাঁড়াবে ঘুরিয়ে ফিরিয়ে। কিন্তু এই যে 64টি মূর্তি আমরা পেলাম, 64টি পসিবল মূর্তি যদি আমরা পাই, তাহলে কিন্তু সেটা আবার 4 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। সেক্ষেত্রে 64 ইন্টু 4 সমান টোটাল 256টি মূর্তি পেয়ে যাব। তাহলে ব্যাপক অর্থে আমরা 4টি সংস্থানে টোটাল 256টি মূর্তি পেয়ে যাচ্ছি, যদি আমরা ওই আরো সিদ্ধান্তটিকেও গ্রহণ করি।
কিন্তু বিষয়টি হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের বৈধতার ক্ষেত্রে কোনো নিরপেক্ষ ন্যায় হ্যালো স্যার। বৈধ না অবৈধ তার মূর্তি নির্ণয় করতে গেলে আমরা তো হ্যালো। সবসময় অবরোহ যুক্তির বৈধতা অবৈধতা নিয়ে প্রশ্ন তুলি যে কোনটা বৈধ না অবৈধ। আমাদের অবৈধ যুক্তি গঠন করে তো লাভ নেই। আমাদের কাজ হচ্ছে বৈধ যুক্তি নির্ণয় করা। তাহলে এই যে 256টি মূর্তি পাবো, এই 256টি মূর্তির মধ্যে সবটাই কিন্তু বৈধ মূর্তি নয়। কাটছাঁট করে দেখা গেছে যে টোটাল 19টা বৈধ মূর্তি নিঃসৃত হচ্ছে সবকিছু মিলিয়ে, গুণ এবং পরিমাণ মিলিয়ে প্রত্যেকটি বচনের আমরা টোটাল মোট 16টা বৈধ মূর্তি পাচ্ছি। এই ভুল বললাম, 19টি বৈধ মূর্তি পাচ্ছি। এই 19টি বৈধ মূর্তি কি? দেখো, যে 4টি ফিগার আছে, ফার্স্ট ফিগার, সেকেন্ড ফিগার, থার্ড ফিগার, ফোর্থ ফিগার, এই 4টি ফিগার মিলে আমরা টোটাল 16টি বৈধ মূর্তি পাচ্ছি। এই 16টি বৈধ মূর্তি হচ্ছে প্রথম ফিগারে অর্থাৎ প্রথম সংস্থানে টোটাল 4টি বৈধ মূর্তি পাওয়া যায়। সেকেন্ড ফিগারে টোটাল 4টি বৈধ মূর্তি পাওয়া যায়। থার্ড ফিগারে টোটাল 6টি বৈধ মূর্তি পাওয়া যায় এবং ফোর্থ ফিগারে টোটাল 5টি বৈধ মূর্তি পাওয়া যায়। এইভাবে প্রথম ফিগারে যে 4টি বৈধ মূর্তি পাওয়া যায় সেই 4টি বৈধ মূর্তি হচ্ছে এ মূর্তি। দেখো, প্রত্যেকটা মূর্তি বুঝবো কি করে? এ হচ্ছে প্রথম প্রেমিস, প্রথম আশ্রয় বাক্য, এই এ হচ্ছে দ্বিতীয় আশ্রয় বাক্য, আর এই এ হচ্ছে সিদ্ধান্ত। ই হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে এরকম ফার্স্ট ফিগারে এ এ এ হচ্ছে বৈধ মূর্তি, ই হচ্ছে বৈধ মূর্তি, এ আই হচ্ছে বৈধ মূর্তি, ই আই ও হচ্ছে বৈধ মূর্তি। এইভাবে যে মূর্তিগুলো পেয়েছি সেইগুলোর আবার নাম দেওয়া হয়। যেমন দেখো, বারবারা, সিলারেন্ট, দেরিয়াই, ফেরিও। এই বারবারার মধ্যে দেখো লাল রঙের 3টি এ, মানে 3টি এ মূর্তি। সিলারেন্টের মধ্যে লাল রঙের 3টে ই করে দেওয়া হয়েছে, সিলারেন্ট, ডেরিয়াই, ফেরিও, প্রত্যেকটা কিন্তু মূর্তির নাম, ওগুলো লাল রঙের গুলো। সেকেন্ড ফিগারে সিজারি, কেমিস্ট্রি, ফেস্টিনো, ব্যারোকো। থার্ড ফিগারে দালাফটি, ডিসামিজ, টাটিসি, ফেলাফটন, বোকার্ডো, ফেরিশন। And in the fourth figure, Brahmantic, Kaminis, Timaris, Fesafo, Freshian. টোটাল এই বৈধ মূর্তিগুলো পাই। এখন আমরা দেখব এই যে মূর্তিগুলো পেলাম প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দিয়ে দেখি না। প্রথম যে ফিগারে ট্রিপল এ মূর্তি পেয়েছি, দেখো, অল এম আর পি, অল এস ইজ এম, দেয়ারফর অল এস ইজ আর। এটা একটা বৈধ মূর্তি, কেন? এখানে কিন্তু কোন রকম কোনো দোষ নেই। আচ্ছা, মূর্তি নির্ণয় হবে, ঠিক আছে, তার আগে আমাদের ন্যায়ের কিছু বৈধতার কিছু নিয়ম আছে, নিরপেক্ষ ন্যায়ের বৈধতার কিছু নিয়ম আছে, সেটা আমরা একটু আলোচনা করব। একটা নিরপেক্ষ ন্যায় কখন বৈধ হবে, কখন অবৈধ হবে, সেটা একটু দেখব। একটা নিরপেক্ষ ন্যায়ের বৈধতার ক্ষেত্রে মূল যে জায়গাগুলি সেগুলি হচ্ছে, একটা নিরপেক্ষ ন্যায়ের মধ্যে মিডিল টার্ম কিন্তু প্রথমে দেখতে হবে যে ওই পদ, প্রত্যেকটি নিরপেক্ষ ন্যায় অর্থাৎ একটি আদর্শ আকারে নিরপেক্ষ ন্যায় যেন 3টি পদ থাকে, সেই 3টি পদের বেশিও থাকবে না, কমও থাকবে না, সেই 3টি পদ দুবার করে ব্যবহৃত হবে। আর কি থাকবে? 3টি বচন থাকবে, সেই 3টি বচন ছাড়া আর কোনো বচন থাকবে না। আর কি থাকবে? নিরপেক্ষ ন্যায়ের মধ্যে হেতুপদকে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। আমরা অলরেডি পদের ব্যাপ্যতা নিয়ে আলোচনা করেছি। তাহলে নিরপেক্ষ ন্যায়তে যে বচনগুলো আমরা পাই সেই বচনের মধ্যে তাদের ব্যাপ্য অব্যাপ্য নির্ণয় করব। ওই জন্য বলা হয় নিরপেক্ষ ন্যায়ের মধ্যে দুটো আশ্রয় বাক্যের মধ্যে হেতুপদকে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। এই অন্তত পক্ষে একবার যদি ব্যাপ্য না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যেটা হয় সেখানে ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডিল দেখা যায়, অব্যাপ্য হেতুদোষ হয়ে যায়। নিরপেক্ষ ন্যায়ের মধ্যে অন্তত পক্ষে একবার যদি হেতুপদ ব্যাপ্য না হয় সেক্ষেত্রে অব্যাপ্য হেতুদোষ দেখা দেয়। আর ফ্যালাসি অফ ফোর টার্মস হচ্ছে যদি 4টি পদ এসে যায়, 3টি পদের জায়গায় যদি 4টি পদ এসে যায় তখন সেখানে ফ্যালাসি অফ ফোর টার্মস হয়। নেক্সট হচ্ছে ইফ টার্ম ইজ ডিস্ট্রিবিউটেড ইন কনক্লুশন দেন দ্যাট টার্ম ইজ ইন ওয়ান ইজ দ্য প্রেমিস।
কোনো পদ যদি সিদ্ধান্তে ডিস্ট্রিবিউটেড হয়, ব্যাপ্য হয়, তাকে কিন্তু অবশ্যই আশ্রয় বাক্যগুলোর মধ্যে ব্যাপ্য হতে হবে। তার মানে কি? কোন পদের কথা বলছে? মাইনর টার্ম এবং মেজর টার্ম এই দুটো পদের কথাই বলা হচ্ছে। যদি কোনো পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়, তাহলে তাদেরকে অবশ্যই আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে। যদি এটা না হয়, তাহলে সেক্ষেত্রে অবৈধ সাধ্যদোষ বা অবৈধ পক্ষদোষ ঘটে। আর কি? There is at least one affirmative premise. একটি নিরপেক্ষ ন্যায়ের মধ্যে দুটো আশ্রয় বাক্যের মধ্যে একটি আশ্রয় বাক্যকে অবশ্যই সদর্থক বচন হতে হবে। মানে দেখা গেল যে দুটো আশ্রয় বাক্যের মধ্যে একটি আশ্রয় বাক্য সদর্থক, দুটো আশ্রয় বাক্যই হয়ে গেল নঙর্থক, একটাও সদর্থক হলো না, সেখান থেকে কিন্তু কোনো বৈধ সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে না। আর কি? There is a negative premise if and only if there is a negative conclusion. বলছে সিদ্ধান্ত যদি এক নঙর্থক হয়, তাহলে সেখান থেকে মানে বলা হচ্ছে সিদ্ধান্তটি যদি নঙর্থক হয়, তাহলে দুটো আশ্রয় বাক্যের মধ্যে একটি আশ্রয় বাক্য অবশ্যই নঙর্থক হবে। যেমন নো মেন ইজ পারফেক্ট বিং আর অল গডস আর পারফেক্ট বিংস, দুটো আশ্রয় বাক্যের মধ্যে একটা দেখো নঙর্থক, তাহলে সিদ্ধান্তকে কিন্তু অবশ্যই নঙর্থক অর্থাৎ নো গডস আর মেন এটা হতে হবে। নেক্সট ওয়ান ইজ ইফ বোথ প্রেমিসেস আর ইউনিভার্সাল দেন দ্য কনক্লুশন ইজ ইউনিভার্সাল। দুটো আশ্রয় বাক্য যদি সামান্য বচন হয়, তাহলে সিদ্ধান্তটিকেও সামান্য বচন হতে হবে। যেমন সকল এস হয় পি, এই সকল এম হয় পি, সকল এম হয় এস, দেয়ারফর সকল এম হয় এস হয় পি। এইভাবে ন্যায়ের নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মগুলো আমরা দেখতে পাই। এই নিরপেক্ষ ন্যায়ের বৈধতার ক্ষেত্রে যেটা বলা হয় যে এবার দেখো আমরা যে চারটি ফিগার পেয়েছি, চারটি ফিগারের মধ্যে প্রথম যে ফিগারটি ট্রিপল এ ফিগারে দেখো অল এম ইজ পি, মানে অল এইটাই দেখো না, আমাদের যে নিরপেক্ষ ন্যায় যে বৈধতার নিয়ম পড়লাম সেটা ঠিকভাবে খাটছে কিনা একটু দেখি তো। দেখো দেখো প্রথমে আমরা পদের ব্যাপারটা দেখি যে অল কি মেন আর মোর্টাল, অল কিংস আর মেন, দেয়ারফর অল কিংস আর মোর্টাল। পদের ব্যাপারটা দেখা যাবে যে তিনটি পদ আছে কিনা। হ্যাঁ, এখানে তিনটি পদ আছে। হ্যাঁ, কিংস আছে, মোর্টাল আছে, মেন আছে। সেই পদ কিন্তু প্রত্যেকটিতে দুবার করে ব্যবহৃত হয়েছে। কিংস দেখো একবার অপ্রধান আশ্রয় বাক্য উদ্দেশ্য স্থানে, একবার সিদ্ধান্তে উদ্দেশ্য স্থানে। মেনটাও দুবার আছে, মোর্টালও দুবার আছে। আর কি দেখবো? হেতুপদটি অন্তত পক্ষে একবার ব্যাপ্য হয়েছে কিনা। দেখো দুটো আশ্রয় বাক্য হচ্ছে এ এবং এ, উপর দুটো আশ্রয় বাক্য। আর হেতুপদ কোনটা? হেতুপদ এখানে মেন অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। আমরা জানি এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে, তাহলে প্রধান আশ্রয় বাক্যে এ বচন মেনটাকে ব্যাপ্য করলো, তার মানে অব্যাপ্য হেতুদোষটা এড়ানো গেল। আর কি দেখবো? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। সিদ্ধান্তে দেখো তো কোন পদ ব্যাপ্য হয়েছে কিনা। সিদ্ধান্তে শুধুমাত্র কিংস উদ্দেশ্য স্থানে আছে, তাই কিংস ব্যাপ্য হয়েছে। মোটাল ব্যাপ্য হয়নি, তাহলে ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিংসটা ব্যাপ্য হয়েছে। দেখো কিংস এই আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে কিনা দেখতে হবে। হ্যাঁ, অপ্রধান আশ্রয় বাক্যে কিং কিন্তু ব্যাপ্য হয়েছে। তাহলে আমরা জানি এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে, তাহলে অবৈধ সাধ্যদোষ এবং অবৈধ পক্ষদোষটাও এড়ানো গেল। আর একটা নিয়ম কি পড়েছিলাম যে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একটি আশ্রয় বাক্যকে অবশ্যই সদর্থক হতে হবে। আমরা দেখতে পাচ্ছি দুটো আশ্রয় বাক্য সদর্থক, তাহলে এই দোষটাও এড়ানো গেল। আর কি বলেছিলাম? দুটো আশ্রয় বাক্য নঙর্থক হলে হবে না। দেখো দুটো আশ্রয় বাক্য কিন্তু নঙর্থক নেই, এটাও ঠিক মিলে গেল। আর কি বলেছিলাম? যে আরেকটি নিয়ম, হ্যাঁ হ্যাঁ আরেকটি নিয়ম বলেছিলাম যে দুটো আশ্রয় বাক্য যদি ইউনিভার্সাল হয় সেক্ষেত্রে সিদ্ধান্তটিও ইউনিভার্সাল হবে। দেখো এখানে দুটো আশ্রয় বাক্য ইউনিভার্সাল হয়েছে, সিদ্ধান্ত ইউনিভার্সাল হয়েছে, তাহলে এদিক থেকে কোনো সমস্যা নেই। কাজেই মোটামুটি
এদিক থেকে সব ঠিক আছে, তাই এটা বৈধ। এটাকে বৈধ নেই। এবং কোন সংস্থানে আছে দেখো, এটা এরকম, তার মানে এটা দেখো কোন সংস্থান, মিডিল টার্মটা প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে আর অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে। তার মানে এইটা হয়ে যাচ্ছে ওই এরকম, প্রথম মানে সংস্থান। প্রথম সংস্থান উল্টো জেড হয়ে যাচ্ছে। তাহলে এটা ভ্যালিড। ভ্যালিড কিভাবে? আর মূর্তি কি হচ্ছে? মূর্তি হচ্ছে ট্রিপল এ মূর্তি, এ মানে এটা বারবারা মূর্তি। তাহলে এটা ভ্যালিড, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে আমাদের দেখতে হবে। ফ্যালাসিসটা একটু পড়িয়ে দিতে পারি আমি। ফ্যালাসিস অর্থাৎ ফর্মাল এবং ইনফর্মাল ফ্যালাসিস একটু আগে পড়ালাম যে তোমাদের সিলেবাসে ফর্মাল এবং ইনফর্মাল ফ্যালাসিস আছে। ফর্মাল ফ্যালাসিস, ইনফর্মাল ফ্যালাসিসের মধ্যে ব্যাপার হচ্ছে যে কিছু ইনফর্মাল ফ্যালাসিস আছে, কিছু ফর্মাল ফ্যালাসি। ফর্মাল ফ্যালাসি বলতে এই নিরপেক্ষ ন্যায়ের মধ্যে যে দোষগুলো আছে সেগুলোকেই ফর্মাল ফ্যালাসিস বলা হয়। মোটামুটি পাঁচ রকম কি 6 রকমের ফর্মাল ফ্যালাসিস পাওয়া যায়। সেগুলো হচ্ছে অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, চারিপদ ঘটিত দোষ, অব্যাপ্য হেতু দোষ, তারপরে এটা হচ্ছে আহ নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ, বিভিন্ন রকম। তাহলে প্রথমটি হচ্ছে যে ক্যাটেগরি স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটেগরিক্যাল সিলোজিজম মাস্ট কন্টেইন এক্স্যাক্টলি 3 টার্মস। বলে দিলাম একটু আগে যে যদি 4টি পদ থাকে তাহলে সেখানে দোষ দেখা দেবে যে চারিপদ ঘটিত দোষ, 4 টার্মস। প্রত্যেকটি, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আমি চারিপদ ঘটিত দোষে। ধরো বলা হলো যে বর্ধমান হয় কলকাতার কাছে, বোলপুর হয় বর্ধমানের কাছে, দেয়ারফর বোলপুর হয় কলকাতার কাছে। দেখো এর মধ্যে বর্ধমান আছে, বোলপুর আছে, কলকাতার কাছে আছে, বর্ধমানের কাছে আছে, টোটাল 4টি পদ। তার মানে এটা চারিপদ ঘটিত দোষ, ফ্যালাসি অফ 4 টার্মস। আর কি? ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডিল। ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডিল মানে যদি দেখো যে কোনো নিরপেক্ষ ন্যায়ের মধ্যে হেতুপদ একবারও ব্যাপ্য হলো না, তখন সেটা হয়ে যাবে ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডিল। যেমন ধরি একটা এক্সাম্পল যদি বলি যে মানে যে কোনো দেখবে যে কোনটা হচ্ছে না। ধরো এ এ এর ক্ষেত্রে যদি হয়, আমরা জানি এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে, কিন্তু মিডিল টার্ম দুটো যদি দুটো এ বচনের মধ্যেই বিধেয় স্থানে রেখে দেওয়া হয় তাহলে দেখবো যে একবারও ব্যাপ্য হলো না, তখন সেটা আনডিস্ট্রিবিউটেড মিডিল হয়ে গেল। যদি বলি যে অল সিটিজেন্স আর ভোটার্স, রাম ইজ ভোটার্স, দেয়ারফোর রাম ইজ আ সিটিজেন। দেখো ভোটারটা হচ্ছে বিধেয় স্থানে থেকে গেছে, তার মানে এটা ব্যাপ্য হলো না, অব্যাপ্য হেতু দোষ। ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডিল বললাম। ফ্যালাসি অফ ইলিসিট মেজর অ্যান্ড ইলিসিট মাইনর, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ। যদি দেখো যে কোনো ক্যাটেগরিক্যাল সিলোজিজমে সিদ্ধান্তে সিদ্ধান্তে পক্ষপদ এবং বিধেয় পদ ব্যাপ্য হয়েছে, যে কোনো একটাও হতে পারে, একই সঙ্গে হতে পারে আবার আলাদাভাবেও হতে পারে, কিন্তু আশ্রয় বাক্যগুলোতে সেগুলো ব্যাপ্য হলো না, তখন সেটা কিন্তু অবৈধ সাধ্য দোষ অথবা অবৈধ পক্ষ দোষ হয়ে যাবে। আর ফ্যালাসি অফ এক্সক্লুসিভ প্রেমিসিস হচ্ছে নো স্ট্যান্ডার্ড ফ্রম ক্যাটেগরিক্যাল সিলোজিজম হ্যাভিং টু নেগেটিভ প্রেমিসিস ভ্যালিড। কোনো রকমের আদর্শ আকারে নিরপেক্ষ ন্যায়ের মধ্যে কিন্তু দুটো নেগেটিভ প্রেমিসিস থাকবে না। দুটো নেগেটিভ প্রেমিস থাকলে সেখানে কিন্তু সেই যুক্তিটি কিন্তু ভ্যালিড হতে পারবে না, ফ্যালাসি অফ এক্সক্লুসিভ প্রেমিস হয়ে যাবে। আর কি? if either premises of a valid standard from categorical syllogism is negative, the conclusion must be negative. If either premises of a valid standard from categorical syllogism is negative, the conclusion must be negative. যদি দেখো দুটো আশ্রয় বাক্যই নঙর্থক তাহলে সেক্ষেত্রে সিদ্ধান্ত নঙর্থক হয়ে যাবে। এটাই হচ্ছে ফ্যালাসি অফ ড্রয়িং অ্যান অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম এ নেগেটিভ প্রেমিসিস। মানে দুটো নঙর্থক আশ্রয় বাক্য থেকে যদি সিদ্ধান্তটি দেখা যায় যে সদর্থক আশ্রয় বাক্য এসছে, তখন সেটা নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ হয়ে যাবে। কেননা সেখানে দুটো নঙর্থক আশ্রয় বাক্য নঙর্থক সিদ্ধান্তকেই নিশ্চিত করে। তাই এটা এখানে বলা হয় যে আমরা নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষে দুষ্ট হয়ে যাবে। আর এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি হচ্ছে যদি দেখো যে no valid standard from categorical with a particular conclusion can have two universal premises. পার্টিকুলার কনক্লুশন হয়েছে আবার দুটো ইউনিভার্সাল প্রেমিসিস হয়েছে,
তখন সেটা অস্তিত্বমূলক দোষ দেখা দেবে। এইভাবে টোটাল ফর্মাল ফ্যালাসিস গুলো পাই নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে। আর ইনফর্মাল ফ্যালাসিস আছে, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব, কারণ ইনফর্মাল ফ্যালাসিসের ডিসকাশনটা অনেকটা ব্রড, অনেকটা আলোচনা করার ব্যাপার হয়ে পড়ে। তাই আপাতত আমরা এইটা পড়লাম, ফর্মাল ফ্যালাসিসটা পড়ে এগিয়ে থাকলাম। তাহলে আমাদের হয়ে গেল argument form, categorical proposition, moods and figure, formal fallacies, uses of language, connotation and denotation of terms, classical square of proposition। আর ডিডাকটিভ ইনডাকটিভের ডিস্টিংগুইশিংটা আমরা করেছি। আমাদের বাকি আছে ওয়েস্টার্ন লজিকের মধ্যে ইনফর্মাল ফ্যালাসিস, অ্যানালজিস অ্যান্ড ভেন ডায়াগ্রাম। এটা আমরা পরের দিন ক্লাসে করব। তো আজকের ক্লাস আমাদের এখানেই সমাপ্ত। কারো কোনো অসুবিধা? হ্যালো, হ্যাঁ, বলো বলো। বলছি ৫ নাম্বার আর ৬ নাম্বার রুলটা আরেকবার একটু বললে ভালো হয় স্যার। ৫ নম্বর আর ৬ নম্বর, তাই তো? হ্যাঁ। আচ্ছা। দেখো ৫ নম্বর রুলে রয়েছে, ইফ আইদার প্রেমিসেস অফ এ ভ্যালিড স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটেগরিক্যাল সিলোজিজম ইজ নেগেটিভ, the conclusion must be negative. Fallacy of drawing an affirmative conclusion from a negative premises. যদি দেখা যায় যে দুটি নেগেটিভ প্রেমিস থেকে সিদ্ধান্তটি সদর্থক বচন এসছে, তখন সেটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার মানে নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ হয়ে যাচ্ছে, ফ্যালাসি অফ নেগেটিভ প্রেমিসেস। ঠিক আছে, মানে দুটো নঙর্থক আশ্রয় বাক্য। ৪ আর ৫ তো একই স্যার নাকি? ৪ আর ৫ তো একই রকম লাগছে তো। ৪ আর ৫। ৪-৫ একই রকম, ৪ আর ৫ একই রকম। হ্যাঁ। জাস্ট একটু করা হয়েছে, এলাবোরেট করা হয়েছে। ৪ এবং ৫ দুটোই মানে সব প্রায় একই। ঠিক আছে? হুম। দুটো নঙর্থক আশ্রয় বাক্য থেকে কখনোই মানে ওই সদর্থক বা ভ্যালিড সিদ্ধান্ত তুমি নিশ্চিত করতে পারবে না, এটাই বলা হচ্ছে। আর এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি হচ্ছে দুটো ইউনিভার্সাল প্রেমিস থেকে সিদ্ধান্তটি কখনোই বিশেষ আসবে না। ঠিক আছে, এটা এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি বলা হয়। কিন্তু মূলত নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে মূল ৫টি ফর্মাল ফ্যালাসিস রয়েছে নিরপেক্ষ ন্যায়ের মধ্যে। সেই ৫টি ফর্মাল ফ্যালাসিস কি কি? সেই ৫টি ফর্মাল ফ্যালাসিস হচ্ছে এই ফ্যালাসি অফ ফোর টার্মস, ফ্যালাসি অফ দ্য আনডিস্ট্রিবিউটেড মিডল, ফ্যালাসি অফ ইলিসিট মেজর, ফ্যালাসি অফ ইলিসিট মাইনর অ্যান্ড ফ্যালাসি অফ এই যে ড্রয়িং অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম নেগেটিভ প্রেমিসেস। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার আরেক জায়গায় একটু বোঝাচ্ছিল। বলছি স্যার ওই যেখানে মোডগুলো বলা হয়েছে না, যে মোডগুলো বলা হয়েছে, মূর্তিগুলোর কথা বলা হয়েছে। সেখানে হ্যাঁ, সেখানে মূর্তিগুলো তো প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, সিদ্ধান্ত মানে যেরকম বারবারার ক্ষেত্রে এ, এ, এ হয়, সে একটা মূর্তি হলো। এখানে হ্যাঁ। যখন ১৬ টা মূর্তির সঙ্গে ৪ গুণ করা হচ্ছে, তখন এর সঙ্গে এ দুটো মিশে কেন একটা মূর্তি হচ্ছে? ওটা বুঝতে পারছি না। আরেকবার বলো প্রশ্নটা। মানে ওইখানে আছে না যে ১৬ র সঙ্গে ৪ গুণ করে ৬৪ হচ্ছে। ১৬ টা হ্যাঁ, মূর্তির। হ্যাঁ, সেই ১৬ টা হ্যাঁ। মূর্তি তো ৩ টে মানে দুটো প্রেমিস একটা কনক্লুশন মিলে হচ্ছে না। সেখানে তো দুটো রয়েছে। মানে আ আ ধরুন এ আর এ আছে, এ আর ই আছে, এ আর আই ১৬ টা মূর্তি আমরা যেটা পেলাম সেটা ওই শুধুমাত্র ওই বিভিন্ন যে ৪ প্রকার নিরপেক্ষ বচন, ৪ প্রকার নিরপেক্ষ বচনকে আমরা যদি ৪ প্রকার নিরপেক্ষ বচন ধরে আমরা যদি প্রত্যেকটি নিরপেক্ষ ন্যায়ের শুধুমাত্র প্রধান আশ্রয়বাক্য এবং অপ্রধান আশ্রয়বাক্যকে যদি আমরা নিয়ে মূর্তি গঠন করি, তখন সেটা ১৬ টি হচ্ছে হুম। ন্যারো সেন্সে। কিন্তু ব্রড সেন্সে যদি আমরা আবার সেটার মধ্যে সিদ্ধান্তকেও যদি ইনক্লুড করি, হুম। সিদ্ধান্তকেও ইনক্লুড করি যদি, তখনও কিন্তু সেখানে ওই ১৬ টি মূর্তিই দাঁড়ায়। তুমি হিসেব করে দেখবে ১৬ টি মূর্তিই দাঁড়ায়। হ্যাঁ, ১৬ টি হয়। সেই জায়গাটা আমি বুঝতে পারছি না স্যার। ১৬ টা হচ্ছে, হ্যাঁ, তার সাথে ৪ গুণ করা হচ্ছে, মানে ৪
4টে সংস্থানের নিয়ে নাকি? ৪ টি সংস্থান। যে ৪ টি গুণ করা হচ্ছে সেই ৪ টি হচ্ছে সংস্থান। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। আর স্যার একটা কোয়েশ্চেন করব? হুম। স্যার বলছি যে ওই আপনি বললেন না ইউজেস অফ ল্যাঙ্গুয়েজ এর কথা, ওইটা একটু বলবেন আরেকবার? শর্টে বললেই আচ্ছা, হবে স্যার। ইউজেস অফ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ইউজেস হ্যাঁ। অফ ল্যাঙ্গুয়েজ। ইউজেস অফ ল্যাঙ্গুয়েজ এর বিভিন্ন ব্যবহার আমরা দেখলাম। এই জায়গাটা তুমি ছিলে না তখন ক্লাসে? হ্যাঁ, ছিলাম স্যার। মানে তখনই বুঝতে একটু অসুবিধা হয়েছিল। তখন জিজ্ঞাসা করা হয়নি। ভাবলাম শেষেই জিজ্ঞাসা করব। আচ্ছা, ওটা কোথায়? এখানে ছিল কোথায়? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে একদম। হ্যাঁ, তুমি প্রশ্নটা বলো, কি প্রশ্ন আছে তোমার এখানে? প্রশ্ন হচ্ছে এই যে পয়েন্টগুলো আছে না, ইনফরমেটিভ, এক্সপ্রেসিভ, এক্সপ্রেসিভ, ডিরেক্টিভ। হ্যাঁ, এইগুলো একটু একটু করে বললেই হবে মানে। আচ্ছা, লজিকের ক্ষেত্রে আমরা 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 তো দেখেছো যে মানে কখন যুক্তি বিজ্ঞান হয়? যখন আমার চিন্তাটা ভাষায় প্রকাশ করছি, তাই তো? তাহলে লজিকের মানে যুক্তির ক্ষেত্রে বা আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাষার মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। বিভিন্ন ভাষাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। এরকম ৩ ধরনের ব্যবহার আছে। একটা ইনফরমেটিভ ইউজ, একটা এক্সপ্রেসিভ ইউজ, একটা ডিরেক্টিভ ইউজ। এক্সপ্রেসিভ ইনফরমেটিভ ইউজ হচ্ছে যে সমস্ত ভাষার মাধ্যমে আমরা কোনো কিছু ইনফর্ম করছি। এটা এমন খুব একটা ইম্পর্টেন্ট নেই, খুব বেসিক একটা জায়গা। যেখানে আমরা কোনো ভাষার মাধ্যমে কোনো বক্তব্যকে আমরা ইনফর্ম করছি। দেখবে বচনের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় ইনফরমেশন দিচ্ছি। আমরা কিছু স্টেট করছি মানে আই অ্যাম ইনফর্মিং সামথিং। The sun rises in the east. All men are mortal. Some mangoes are sweets. Some mangoes are not sweets. The boy has two hands. সবটাই কিন্তু ইনফরমেশন দেওয়া হচ্ছে। The second day of October is the Gandhi Jayanti. All are informative. এই জন্য এটাকে আমরা ইনফরমেটিভ ইউজ করছি। তাহলে this kind of use of language presumes that the content of what is being communicated is true. বলা হচ্ছে এই সমস্ত বচনের মাধ্যমে যে কন্টেন্টটা আমরা দিচ্ছি, যে ইনফরমেশন গুলো দিচ্ছি, সেগুলোকে সত্য বলে ধরে নেওয়া হয়, মানে সত্য বচন হিসেবে ধরে নেওয়া হয় ইনফরমেটিভ বচনগুলো। এই যে আমি বললাম যে দ্য সান ডাজ নট রাইজেস ইন দ্য ইস্ট, এটা কি কোনো ইনফরমেশন দেওয়া হলো ঠিকঠাক? দিস ইজ ফলস ইনফরমেশন, দিস ইজ ফলস প্রপোজিশন। তাই ইনফরমেটিভের ক্ষেত্রে আমরা বলবো সবসময় সেটা এমনই হবে যেন ট্রু প্রপোজিশন হয়, সবসময় ট্রু হয়। তো দ্য ম্যাঙ্গোস আর নট সুইটস, মানে হুইচ ম্যাঙ্গোস, দোজ ম্যাঙ্গোস ইজ ইন ফ্রন্ট অফ মি। তাহলে এই ম্যাঙ্গো গুলো টক নয়, মিষ্টি নয়। ইনফরমেশন দিচ্ছি, ঠিকঠাক ইনফরমেশন দিই, সত্য বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে? দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ক্যালকাটা। True proposition, true information. The capital of West Bengal is Dhaka. False information. Information দিলাম কিন্তু this is false. ওই জন্য এটাকে ধরে নেওয়া হয়, এই ধরনের গুলো সত্য হয়। আর এক্সপ্রেসিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ মানে আমি যেটা এক্সপ্রেস করছি, আমার মনের ভাবটা, আমার যে সমস্ত ভাষার মাধ্যমে আমি আমার ফিলিংস, আমি আমার ইমোশন, আমি আমার অ্যাটিটিউড গুলোকে এক্সপ্রেস করছি। আহা কি সুন্দর, আহা কি খারাপ, ইস কি খারাপ, এই যে ব্যাপারগুলো, এগুলো আমরা ইমোটিভলি আমি এক্সপ্রেস করছি। এগুলোকে আমরা কখনোই ওই আলাদা করে সত্য বা মিথ্যা বলতে পারি না। ঠিক আছে? আলাদা করে ক্যারেক্টারাইজ করা যায় না। এগুলো ইনবিল্ট তোমার নিজের মধ্যেই ব্যাপারগুলো। আর কি ডিরেক্টিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে যখন আমরা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, অর্থাৎ কিছু কমেন্ট নির্দেশ দিচ্ছি, কিন্তু অনুরোধ করছি, কিছু কোশ্চেন করছি, হ্যাঁ, কিছু করতে বলছি, কিছু করতে বলছি না, স্ট্যান্ড আপ, সিট ডাউন, গেট আউট, এইগুলো হচ্ছে ডিরেক্টিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই হচ্ছে যেগুলো নর্মালি, এগুলোকে সাধারণত মানে আমরা এগুলোকেও সত্য বা মিথ্যা আলাদা করে আর আমরা বলতে পারি না। কারণ তুমি বেরিয়ে যাও, এটাকে আমি কিভাবে সত্য মিথ্যা বলবো?
তুমি ঘর থেকে বেরিয়ে যাও। এটাকে তুমি সত্য বলবে কিভাবে? এটাকে তুমি মিথ্যা বলবে কিভাবে? এটাকে আলাদা করে আর সত্য মিথ্যা নরমালি কনসিডার করা যায় না। কিন্তু সূর্য পূর্ব দিকে ওঠে এটা তুমি ঠিকভাবে বলতে পারবে যে হ্যাঁ, দিস ইজ ট্রু। দিস ইজ ডেফিনিটলি ট্রু। কিন্তু তুমি বেরিয়ে যাও, তুমি কি ভালো আছো? এটাকে সত্য মিথ্যা তুমি বলবে কিভাবে? স্যার এইটাই হচ্ছে ১ম ব্যাপার। আর কি হ্যাঁ, স্যার ১ম দুটো ক্ষেত্রে আমরা সত্য মিথ্যাটা ইউজ করতে পারি। মানে অ্যা এক্সপ্রেসিভ এর ক্ষেত্রেও তো বলা যায় কোনো একটা মানুষ কাউকে বলল যে সে ভালো বা সে খারাপ। সেটাকে তো বলা যায় সত্য মিথ্যা। হ্যাঁ, কিন্তু এটা পুরোটাই তো তোমার মানে ব্যক্তিগত ব্যাপার। তোমার হ্যাঁ, ইমোশনটা তো তোমার নিজের মধ্যে। তুমি বলছো, "আহা! কি সুন্দর।" সত্য মিথ্যা তোমার নিজের মধ্যে। কিন্তু আমি যখন একটা প্রপোজিশন বলছি, "That is universally true. The second day of October is Gandhi Jayanti. That is universally true." আ আমি বলি চেয়ে না বলি। হুম, কিন্তু হুম। তোমার মনের ভাবটা যখন প্রকাশ করছো, তোমার ইমোশন যখন কারো কাছে বলছো যে, "আমার ভালো লাগছে না।" হ্যাঁ? এই ভালো লাগার ব্যাপারটা সত্য না মিথ্যা সেটা তুমিই জানো। যাকে বলছো সে কিন্তু জানে না। হ্যাঁ, স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ, স্যার একদম। ব্যাপারটা এইটাই। হ্যাঁ, স্যার থ্যাংক ইউ স্যার। হুম। হ্যাঁ, কিছুই না। হ্যাঁ, এগুলো এমন ইম্পোর্টেন্ট কিছু না। জাস্ট আ ঠিক আছে। ভালো হলো। স্যার, জিজ্ঞেস করলে ভালো হলো। হ্যাঁ, স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ, স্যার ওই যে স্যার আপনি একবার বললেন না যে কন্ট্রাডিক্টরি বচনের ক্ষেত্রে একসঙ্গে সত্য ও মিথ্যা হতে পারে না। তো স্যার ওই সাবঅল্টার্ন আর কন্ট্রারি ওগুলোর ক্ষেত্রে একবার বলে দিন। ইয়েটা ভালো করে করো, উচ্চারণটা ভালো করে করো তাহলে প্র্যাকটিস হবে। তুমি দেখো একবার ইয়েটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি বলে আচ্ছা দিচ্ছি স্যার, একবার। একটা হচ্ছে কন্ট্রারি অপোজিশন, একটা হচ্ছে সাব কন্ট্রারি অপোজিশন, একটা হচ্ছে কন্ট্রাডিক্টরি অপোজিশন, আর একটা হচ্ছে সাব অল্টার্ন অপোজিশন। এই নোটসটা ভালো করে পড়বে, হ্যাঁ? আ স্যার তো কন্ট্রাডিক্টরি বচনের ক্ষেত্রে একই সঙ্গে সত্য ও মিথ্যা হতে পারে না। মানে এ আর ও হ্যাঁ, বচন একই সঙ্গে সত্য ও মিথ্যা হতে পারে না। এবারে স্যার হ্যাঁ। যেটা কন্ট্রারি বচন মানে বিপরীত বিরোধিতা সেটার সাথে স্যার কি সম্পর্কটা? এ আর ই ওইটা স্যার আরেকবার বলে দিন। এ এবং ই এর ব্যাপারটা বলছো তো? হ্যাঁ এ স্যার। আর ই এর ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি এ এবং ই দুটো পার্থক্য থাকে শুধু গুণের মধ্যে। এখানে হুম, বলা হয় যে আ যেমন ওই ছকের ক্ষেত্রে দেখবে না। ছকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা বলছি যে স সামান্য সদর্থক বা এ বচনটি যদি সত্য হয় সেক্ষেত্রে ই বচনটি কি হচ্ছে দেখবে মিথ্যা হচ্ছে। তার মানে কি একই হ্যাঁ স্যার। সঙ্গে হ্যাঁ, একসঙ্গে সত্য হতে পারছে না। কিন্তু দেখবে যে যদি এই বচনটি ই বচনটি যদি মিথ্যা হয় তাহলে এই বচনটি কখনো অনিশ্চিত হচ্ছে। মানে সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। তার মানে একসাথে মিথ্যা হতে পারছে। ব্যাপারটা এইটাই যে একসঙ্গে মিথ্যা হতে পারছে কিন্তু একসঙ্গে কখনোই সত্য হতে পারছে না। হ্যাঁ স্যার, তুমি থ্যাংক ওই ইউ স্যার। ওখানেই দেখো, হ্যাঁ, ওখানেই ভালো করে দেখবে যে নিচের দুটোতেই একবার দুটোকে এ যদি মিথ্যা হয় তাহলে টা কিন্তু অনিশ্চিত হচ্ছে। তার মানে কি একবার সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আর যদি মিথ্যা হয় এটা কিন্তু সত্য বা মিথ্যা হতে পারে। কিন্তু যদি স্ট্রিক্টলি বলি যদি সত্য হয় তাহলে কিন্তু অবশ্যই মিথ্যা হবে। আবার যদি সত্য হয় কিন্তু অবশ্যই মিথ্যা হবে। কিন্তু একসঙ্গে দুটো সত্য হতে পারছে না। আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। বেশ, তাহলে আজকের মতো এখানেই। পরের ক্লাসটা আবার পরের দিন হবে যখন তোমাদের বলে দেবেন স্যার। বিদ্যানিকেতন ফিলোর স্যার রয়েছেন? হ্যালো?
সৌমেন স্যার কি রয়েছেন ক্লাসে?